নাউনের উপরে নাউন এবং ডিরেক্ট সহ। তো এখানে নাউনের উপরে যত ধরনের আহ, প্রশ্ন আসতে পারে আমরা মোটামুটি একটা রিভিউ দিয়ে যাব। আমরা এর আগে নাউনের ক্লাস করেছি, তো ওখানে দেখেন আমি কিন্তু ক্লাসিফিকেশন থেকে শুরু করে যে নাউনের যে ক্যারেক্টারিস্টিক্স এবং এগুলোর যে ইউনিক কতগুলো রুলস আছে সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ডিসক্রিপটিভ যে আলোচনা। তো আজকে আমরা কি করব, আমাদের ক্লাসটা দেখেন আমি একটু অন্যভাবে নিব। সেটা হলো যে আমরা যে ডিসক্রিপটিভ আলোচনা করেছিলাম সেগুলার একটা ওভারভিউ আবার দিব। অর্থাৎ আজকের ক্লাস পূর্ব, অর্থাৎ আমরা যে নাউন সচরাচর যেভাবে পড়ি সেগুলার হলো একটা ওভারভিউ দিব, এবং আমরা এমন কতগুলো সমস্যা সমাধান করব, সলভ করব। দেখেন এই সমস্যাগুলো সচরাচর আমরা সবসময় এক্সাম হলে যে আমরা ফেস করি। তো এক্সাম হলে যেই টাইপের প্রবলেমগুলো আমরা ফেস করি ওই রিয়েল কোশ্চেন গুলা আমরা আজকে আমাদের ক্লাসের মধ্যে আমরা সলভ করব। বুঝতে পারছেন? তো আশা করি ক্লাসটা আপনাদের যথেষ্ট সহায়ক হবে, এবং যারা নিয়মিত মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন একদম লাস্ট মোমেন্টে অন্তত বলতে পারবেন যে আজকে অনেক রিসোর্স আমরা শেয়ার করব, এবং আমি এগুলো প্রত্যেকটার পিডিএফ আমাদের ক্লাসের যে কপিগুলো থাকবে, অর্থাৎ ক্লাসে যে আমরা এক্সপ্লেনেশন গুলো দিব, আপনারা খাতা নিবেন, খাতাতে কিছু এক্সপ্লেনেশন লিখবেন, তবে পিডিএফে আমরা যে এক্সপ্লেনেশন দিব সেইগুলো সহ আমি ক্লাসের শেষে আপনাদেরকে দিয়ে দিব। তো একদম ধৈর্য ধরে আজকে থাকবেন ক্লাসটায়। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ধৈর্য ধরে ক্লাসটাই থাকবেন। তো ঠিক আছে, আমরা প্রথমেই চলে যাই। দেখেন নাউন থেকে আমাদের প্রশ্ন আসবেই, যে কোনো পরীক্ষায়, বিসিএস সহ যে কোনো পরীক্ষায় আমাদের নাউন থেকে প্রশ্ন থাকবেই। অর্থাৎ আমরা এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম নাউনের উপরে, সেই ক্লাসের টাইটেলটা ছিল এরকম যে দ্য কমপ্লিট পিকচার অফ নাউন। অর্থাৎ নাউন সম্পর্কিত যত কিছু আছে A to Z, মানে নাউনের ABC থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম আমরা সবকিছু ক্লাস করেছিলাম। তো ওইটারই এটা আমরা তো একটা আমার কি জিস্ট ফার্স্ট টানবো। ক্লাস মনে হচ্ছে। শুরুতে আমরা ওই ওই ক্লাসেরই একটা জিস্ট টানবো, খুব বেশি সময় নিব না, 15 থেকে 20 মিনিট নিব। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার 15-20 মিনিটে কি আসলে ওভারভিউ করা যাবে? আমি যতটুকু করব মানে ওই ওই টাইপের থেকে আসলে ওই অতটুকুর মধ্যেই প্রশ্নগুলো হয়। তো আমরা ডিসক্রিপশনে না যাব না আজকে। তো ডিসক্রিপশনে না গেলেও দেখেন, কেউ যদি নতুন করেন, এই ডিসক্রিপশন গুলো নাউনের এই ডিসক্রিপশন গুলো আমরা মোটামুটি সবাই জানি, একদমই সবাই জানি। এবং আমাদের প্রত্যেকের বইতে আমি আমার একটা নোটস আছে, হ্যান্ড নোটস আছে, এই যে এটা দিয়ে দিব। এই যে এই হ্যান্ড নোটসটা সম্পূর্ণ আপনাদেরকে আমি দিয়ে দিব। তো এই হ্যান্ড নোটসটা দেখে বা আপনার যে কাছে যে বই আছে সেটা দেখলেও আপনি এই ডিসক্রিপশনটা পেয়ে যাবেন। সো এই জন্য আমরা 15-20 মিনিটে ওভারভিউটা দিয়ে দিব। এর পরবর্তী যেটা থাকবে আমি আমি একটু করে আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে দেখেন অ্যাডভান্স লেভেলের নাউন সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের 20টা প্রশ্ন আছে এখানে। এই 20টা প্রশ্ন একদম A to Z আমরা সলভ করব। বুঝতে পারছেন? এই 20টা প্রশ্ন আমরা এক্সপ্লেনেশন সহ যদি সলভ করতে পারি তাহলে দেখবেন যে আপনার মানে কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে? তো এই 20টার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, এরপরেও আছে। পরেরটা দেখাই। এই যে দেখেন 1 নাম্বার থেকে শুরু করলাম না, এটাও কিন্তু অ্যাডভান্স লেভেলের। দেখেন আমি একটু একটু পেজ উল্টাই। দেখেন এখানে একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে, শাহজালাল ব্যাংকে এসেছে। তারপরে দেখেন এটা IBR MB এসেছে, সব কিন্তু নাউন সম্পর্কিত। তারপরে ধরেন আমি যদি দেখাই, এই যে সবগুলো মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং বিভিন্ন জিআরই জেম্যাটের বই থেকে বা বিভিন্ন রিসোর্স থেকে এগুলো কালেক্ট করা। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং বিভিন্ন এই যে এটা দেখেন ICB তে এসেছিল সিনিয়র অফিসারে, এটা ট্রাস্ট ব্যাংকে এসেছিল। তো এই টাইপের অর্থাৎ নাউন সম্পর্কিত এরকম প্রায় 120টার মতো প্রশ্ন আছে এখানে। ওখানে 20টা, আবার এখানে 120টার মতো প্রশ্ন। তো সব মিলে প্রায় অলমোস্ট 140 বা 150টা এরকম প্রশ্ন আছে। তো এইগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে বুঝতে পারছেন যে এগুলো একদম অ্যাডভান্স লেভেলের। ওই ডিসক্রিপশন
মানে আমরা ডিসক্রিপটিভ পড়াশোনা করি, ওখান থেকে পড়লেও দেখবেন যে ওইগুলা এখানে এসে আবার একটু ভিন্ন রকম। অর্থাৎ এগুলো অ্যাডভান্স প্রশ্নগুলো, নাউনের উপর কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের অনেক প্রশ্ন হয়। সো ওই প্রশ্নগুলো কম্পাইলেশন এইটা। সো আমরা যদি এই আজকে এইগুলো শেষ করতে পারি, তাহলে নাউন সম্পর্কিত আপনাদের যে ভয়টা থাকবে, অর্থাৎ যদি প্রশ্ন কঠিন হয়, যদি প্রশ্ন অ্যাডভান্স লেভেলের হয়, তাহলে আমরা কি করব, আশা করি এই ভয়টা আজকে কেটে যাবে যদি আমরা ইয়া করতে পারি, ক্লাসটা সম্পূর্ণ শেষ করতে পারি। তো ক্লাসটা লেন্দি হতে পারে, আমি জানি না আমি শেষ করতে পারবো কিনা, এতগুলো কোশ্চেন সলিউশন কিন্তু মুখের কথা না। সো আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করতে থাকি, দেখি কি হয়। তো প্রথমে আমরা একটা ওভারভিউ দিয়ে নিব, খুব কম 15-20 মিনিটের মধ্যে ওভারভিউ দিয়ে দিব। দেখেন, এই নাউন সম্পর্কিত আপনারা সবাই কম বেশি জানেন, মানে এখানে আসলে জানেন না এরকম মানুষই সম্ভবত কম। নাউনের বেসিক বিষয়গুলো আমরা সবাই বুঝি। তারপরেও ধরেন আমি যদি বলি নাউন মোটা দাগে কয় রকম, আমরা জানি নাউন হলো 2 রকম। একটা হলো কি নাউন, কনক্রিট নাউন, সবাই জানেন না, এগুলো লেখার দরকার নাই আর, শুধু দেখেন। একটা হলো কনক্রিট নাউন আর একটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, জানেন তো নাকি? সবাই জানেন। আচ্ছা, কনক্রিট নাউন আবার কয় রকম বলেন তো? 4 রকম। ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, এরকম নাউন না? অর্থাৎ যে নাউনগুলো ধরা যায়, দেখা যায় এবং ছোঁয়া যায়, এই নাউনগুলোকে আমরা কি বলি, কনক্রিট নাউন। এই সবাই শুনতে পারছেন আমার কথা? একজন বলেন। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো তাহলে কনক্রিট নাউন গুলো কি, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এইগুলো হলো কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র কি করা যায়, অনুভব করা যায়, এইটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা অনেকটা কিসের কাছাকাছি বলেন তো? অ্যাজেটিভের কাছাকাছি। আমরা যে অ্যাজেটিভ গুলো পড়াশোনা করি, অ্যাজেটিভের কাছাকাছি। তো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাজেটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাজেটিভের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? দেখেন, অ্যাজেটিভের যে নাম, অর্থাৎ গুণের যে নাম, অ্যাজেটিভটা কি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটা কি অ্যাজেটিভ না? আর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদির নামটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা লেখার দরকার নাই, আমার কথাগুলো শুনেন, মানে মাথার ভিতর ঢোকান, যে একটা ওভারভিউ দিয়ে নেন, এগুলো বইতে আছে, আমার নোটসে আছে, এগুলো পারবেন, এগুলো সবাই পারে। আর পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, এখান থেকেও প্রশ্ন আসে, ডিসক্রিপটিভ থেকে প্রশ্ন আসে, তবে ওই প্রশ্নগুলো না সবাই পারে। বাট নাউন সম্পর্কে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসে, আমরা অনেক সময় পরীক্ষার হলে যে আমরা ঠিক বুঝি না যে এটা নাউন থেকে প্রশ্ন আসছে, আমরা মনে হয়তো অন্য জায়গা থেকে কোশ্চেন আসছে, অন্য প্যাটার্ন থেকে। বিশেষ করে এই যে কয়েকদিন আগে ইয়ের পরীক্ষা হলো না, দেখছেন? এনএসআর এডি পরীক্ষা হয়েছে, দেখছেন? এখানে যে টাইপের প্রশ্ন আসে না, এখানে দেখেন যে আপনার জানাশোনা টপিকের মধ্য থেকে প্রশ্ন আসছে, কিন্তু আমরা অনেকে কি করতে পারি নাই, আইডেন্টিফাই করতে পারি নাই যে এখান থেকে কোন টাইপের প্রশ্ন আসছে। সো আমাদের টার্গেট আজকে থাকবে এরকম, যে ডিসক্রিপটিভটা তো আমাদের জানতেই হবে সবার, যারা জানেন না তারা আগের ক্লাস দেখবেন, অথবা বাসায় বসে যে কোনো বই থেকে নাউন সম্পর্কিত যা আছে একবার রিডিং পড়ে নেবেন, আপনাদের আশা করি সমস্যা হবে না। এটা এমন কোনো রকেট সায়েন্স না যে আপনারা পারবেন না, বাট এটার অ্যাডভান্স লেভেলটা আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু ওভারভিউটা শেষ করে দিই। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা এটা, অর্থাৎ অ্যাডজেটিভের নামগুলোকে আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরেন অনেস্ট, অনেস্ট আছে না, অনেস্ট মানে কি, অ্যাডজেটিভ, এটার নাম কি, নাউন কি, অনেস্টি, সততা, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছেন বিষয়টা? তো কনক্রিট নাউন কয় রকম? 4 রকম। কনক্রিট নাউনের প্রথম প্রকারভেদ কি বলেন তো? প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কি, অনেকে বলে যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম বলতে প্রপার নাউন, দেখেন 3টা জিনিস শিখে রাখবেন, পিপিটি। পিপিটি, পিপিটি মানে কি, পার্সন, প্লেস অ্যান্ড থিংস। পার্সন, প্লেস অ্যান্ড থিংস মানে ব্যক্তি, বস্তু এবং স্থান। ব্যক্তি, বস্তু, স্থানের নামকেই আমরা প্রপার নাউন বলি, শেষ। এই 3টা জিনিস হলো প্রপার নাউন। পিপিটি, ব্যক্তি, বস্তু এবং স্থান, এটার নাম হলো প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউনের পরে কি আসবে? কমন নাউন। কমন নাউন কি? সাধারণ নাম। যেমন ধরেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান কি একজন প্রপার নাউন, একজন ব্যক্তির নাম,
প্রপার নাউন। মুশফিকুর রহিম উনি কে? একটা প্রপার নাউন। উনাদেরকে আমরা মানে কমন একটা নামে ডাকতে পারি দুইজনকে, সেটা কি? ক্রিকেটার, ক্রিকেটার বা প্লেয়ার, যে কোনো একটা। প্লেয়ারও বলতে পারি, ক্রিকেটারও বলতে পারি। এই ক্রিকেটার বা প্লেয়ার এটা কিন্তু তাদের কমন নাম, অর্থাৎ পৃথিবীতে যত খেলোয়াড় আছে বা যত ক্রিকেটার আছে যারা ক্রিকেট খেলে সবাইকেই আমরা কমন নামে কি ডাকতে পারি? ক্রিকেটার নামে, তাই না? বা প্লেয়ার নামে ডাকতে পারি। তো প্রপার নাউন থেকে কমন নাউন দেখেন এই ডেরিভেটিভসটা এরকম। তারপরে আমরা কমন নাউনের পরে আরেকটা নাউন কি বলি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন, তাই তো? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা কি? আমরা সাধারণত দ্রব্য বলি, দ্রব্য, পণ্য বা যে কোনো যে কোনো কোনো পদ, অনেক অনেক সময় আমরা পদার্থ বোঝাই। অর্থাৎ এক কথায় কোন একটা দ্রব্য, দ্রব্য টাইপ বা তার অংশ বিশেষ, অংশ বিশেষ হইলেও দেখা অখণ্ড থাকতে হবে। তার অখণ্ডতা যদি থাকে তাহলে সেই জিনিসগুলোকে আমরা সাধারণত কি বলি? ম্যাটেরিয়াল নাউন। এটা বাংলায় অনেকে দ্রব্যবাচক বলে। দ্রব্যবাচক বলতে এর এর ভিতরে আমরা আসলে আরো অনেক কিছু এলিমেন্টস আসে। আপনি যদি একটু ম্যাটেরিয়াল নাউনের ক্লাসটা মানে প্রিভিয়াস ইয়ারটা করেন, প্রিভিয়াস ক্লাসটা করেন, ওখানে জানতে পারবেন ডিটেলস, আমি আর বলছি না। অথবা বইটা একবার যদি রিডিং করেন তাহলে ম্যাটেরিয়াল নাউন কি একবার রিডিং করলেই বুঝে যাবেন যে জিনিসটা কি। আরেকটা নাউন কি বলেন তো? আরেকটা নাউন হলো কালেকটিভ। এইটা আমাদের পরীক্ষায় আসে, কালেকটিভটা এখান থেকে বেশি আসে। একটা কালেকটিভ চার্ট আছে, আমরা মানে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম ওই চার্টটা আপনি যে কোনো বইতে বা আমার নোটসে দেখবেন কালেকটিভ নাউনের একটা চার্ট আছে, অর্থাৎ কোন কোন গুলো কালেকটিভ নাউন হয়, কোন কোন জিনিসগুলো কালেকটিভ নাউন হয়। সো আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। যেমন ধরেন ওই যে সাকিব আল হাসান বা মুশফিকুর রহিম, এদেরকে কি বললাম? প্রপার নাউন। তো এদের একটা কমন নাম আছে, সেটা কি? প্লেয়ার। তাহলে অনেকগুলো প্লেয়ার মিলে অনেক কি গঠিত হয়? টিম গঠিত হয়, টিম। এই টিমটা হলো কালেকটিভ নাউন। তার মানে অনেকগুলো কমন নাউন একত্রিত হয়ে কালেকটিভ নাউন গঠিত হয়। তবে শর্ত থাকে এই যে কালেকটিভ নাউন হইতে গেলে, কালেকটিভ নাউন হইতে গেলে তার ইউনিটি থাকতে হবে। যেমন ধরেন আর্মি, আর্মিটা কি বলেন তো? এ গ্রুপ অফ সোলজার্স। সোলজার হলো কি? কমন নাউন। সোলজার হলো কমন নাউন। তো অনেকগুলো সোলজার মিলে কি গঠন করে? আর্মি। ধরেন আর্মিতে আমরা ধরলাম যে 40 জন সোলজার আছে, তাহলে এই 40 জন সোলজারকে একত্রে আমরা কি বলবো? একটা টিমে কি বলবো? আর্মি বলবো। এখন ওখান থেকে কেউ যদি, ওই টিম থেকে কেউ যদি বলে যে না, মানে তারা এই ডিসিশন, অর্থাৎ তাদের যে আর্মিদের একটা ডিসিশন থাকে না, চেন অফ কমান্ড মেনে চলে না, তো সে যদি চেন অফ কমান্ড ব্রেক করে তাহলে তখন সে কালেকটিভ নাউনে থাকবে না, অর্থাৎ আর্মি আর তখন হবে না। তার মানে কালেকটিভ নাউন থাকতে গেলে তাদেরকে ওই চেন অফ কমান্ড কিংবা ইউনিটি মেনে চলতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই হলো কমপ্লিট নাউন, প্রপার, কমন, ম্যাটেরিয়াল এবং কালেকটিভ নাউন। বুঝতে পারছেন? তো ওভারঅল আমরা নাউন কয় রকম বলতে পারি? 5 রকম: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আবারও বলছি যে এগুলো একটু বই থেকে ডিটেলস রিডিং করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নাউনের আবার মানে অন দ্য বেসিস অফ কাউন্টিং সিস্টেম উই ক্যান সে নাউন আর বেসিক্যালি টু কাইন্ডস অফ, ওয়ান ইজ কাউন্টিং নাউন অ্যান্ড দ্য আদার ইজ নন কাউন্টিং নাউন অথবা আনকাউন্টিং বা আনকাউন্টেবল নাউন। অনেকে নন কাউন্টেবল নাউন বলে অথবা আনকাউন্টেবল নাউন বলে। তো এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্যটা খোঁজার চেষ্টা করব। আর পার্থক্য খুঁজতে খুঁজতে যদি কোনো সম্পর্ক থাকে তাহলেও আমরা একটু দেখে নিব কাউন্টেবল নাউন আর নন কাউন্টেবল নাউন, একটু করে দেখে নেন। আচ্ছা, কাউন্টেবল নাউন প্রথমে কি? এমন নাউন যে নাউনটা গোনা যায়, সহজ কথা, গুনতে পারবেন। আপনি যদি গুনতে পারেন তাহলে কাউন্টেবল, আর যদি গুনতে না পারেন তাহলে আনকাউন্টেবল। ক্লিয়ার? দেখেন কাউন্টেবল নাউন আপনি যেহেতু গুনতে পারবেন, যেহেতু আপনি গুনতে পারবেন, তার মানে এটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, 1 2 3 4 5 এরকম করে হইতে পারে। সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। অন্যদিকে আনকাউন্টেবল নাউন আপনি তো গুনতে পারবেন না, পারবেন? তাহলে এটা প্লুরাল হওয়ার কোনো সুযোগ নাই। আনকাউন্টেবল নাউন মাত্রই সিঙ্গুলার। সবসময় আপনাকে এটাই মাথায় রাখতে হবে, এটা হলো সিঙ্গুলার। দেখেন কাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হইতে পারে, সুতরাং ওই যে মানে এইগুলোর সাথে, অর্থাৎ আপনি যদি কোনো একটা নাউন ধরেন ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে প্লুরাল করবেন তাহলে কি ম্যাঙ্গোস, এস বা ইয়েস যুক্ত হচ্ছে না?
অর্থাৎ প্লুরালিটি নির্দেশ করার জন্য যে ওয়ার্ড গুলো বা ইন্ডিকেটর গুলো ইউজ হয় আমরা সেটা ইউজ করতে পারবো কার সাথে, কাউন্টেবলের সাথে। অন্যদিকে নন কাউন্টেবল তো আপনার প্লুরাল হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এস কিংবা ইয়েস এইগুলো কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে বসবে না। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন, একদম ইংলিশ গ্রামারে, মানে ইংলিশ গ্রামারে বা ইংলিশ লিটারেচারে আমাদের, বা সরি লিটারেচার না বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের কতগুলো ওয়ার্ড আছে একদম ফিক্সড করা। এরা বলেই দিছে যে এইগুলো মাত্রই আনকাউন্টেবল নাউন হবে। এরকম একটা চার্ট থাকবে, আমার নোটসে থাকবে, অথবা আপনি যে কোনো বইতে পাবেন, দেখবেন যে আনকাউন্টেবল নাউনের একটা চার্ট আছে। চোখ বন্ধ করে এই চার্টটা আপনাদেরকে পড়ে রাখতে হবে, চোখ বন্ধ করে। বুঝতে পারছেন বিষয়টা? তো প্রশ্ন হলো যে আপনি কেন এই চারটা পড়বেন না? এই চারটা থেকে কিন্তু আমি আবার বলে দিই, আপনাকে সবসময় এই চার থেকে প্রশ্ন আসবে। সো এখানে আপনি কোনো মিস দিবেন না, যে কোনো বইতে বা আমার নোটস আপনি পাবেন। আচ্ছা, এখন আসি। ওই চার্টের ভিতর ধরেন কতগুলো ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের কথা বলি, ধরেন ইনফরমেশন। ইনফরমেশন কিন্তু কি জানেন, এটা আনকাউন্টেবল নাউন। একদম মনে মুখস্থ রাখবেন, ইনফরমেশন হল আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ধরেন ফার্নিচার, ফার্নিচার এগুলো আনকাউন্টেবল নাউন। এরকম বেশ কতগুলো ওয়ার্ড আছে, ধরেন মোটামুটি 15 থেকে 20টা ওয়ার্ড আছে, আপনি একদম মুখস্থ রাখবেন যে আনকাউন্টেবল নাউন। তাহলে দেখবেন যে এই কাউন্টেবল আনকাউন্টেবল থেকে যে প্রশ্ন আসবে তা 80% কোশ্চিন ওই চারটা থেকে আসবে। বুঝতে পারছেন? এখানে লেকচার নোটসে আছে, আমি আমি যদি দেখাই লেকচার নোটসের বিষয় তাহলে আপনি পাবেন। আচ্ছা, এই যে দেখেন, এই এই চারটার দিকে একটু ফোকাস করেন, তাহলে বুঝতে পারবেন। এ লিস্ট অফ নন কাউন্টেবল নাউন, অর্থাৎ কতগুলো নাউনই আছে যেগুলো সবসময় নন কাউন্টেবল নাউন হিসেবে কাজ করে, যেমন অ্যাডভাইস, মানি, ড্যামেজ। এখানে দেখেন, অ্যাডভাইস, মিউজিক, ফার্নিচার, ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ, তারপরে টাইম, মানি, হোমওয়ার্ক, পোয়েট্রি, ইনফরমেশন, ডিস্টেন্স, ড্যামেজ, নিউজ, সোপ, মেশিনারি, হেয়ার, এগুলো প্রত্যেকটাই কি আনকাউন্টেবল নাউন। একদম এগুলো ঠোঁটস্থ রাখবেন, এখানে কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আসেন, কতগুলো নাউন আছে যে এই এই চার্ট পাবেন, এটা আমার নোটসে না, আপনি যে কোনো বইতেই পাবেন। দেখেন যে কাউন্টেবল নাউন এবং তার আনকাউন্টেবল নাউন একই রকম দেখতে, কিন্তু তার কিছু মিনিং আছে। যেমন ধরেন এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট কাউন্টেবল হইতে পারে, কাউন্টেবল যখন হয় তখন এগ্রিমেন্টসও হয়, কিন্তু যখন কাউন্টেবল হবে তখন তার মিনিং এই যে এটা অ্যান অকেশন অথবা অ্যান এ ডকুমেন্ট। যখন এগ্রিমেন্টটা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু তার মিনিংটা একটু অন্যরকম হবে। সো এই চার্টগুলো একটু দেখে যাবেন, একটু দেখবেন, তাহলে দেখবেন যে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আসেন, এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা দেখলাম যে তুলনামূলক চিত্র, ঠিক আছে, এইগুলোর সাথে দেখেন আমাদের স্পেসিফিক কতগুলো রুলস আছে, মানে এইগুলোকে অনেকে ব্যতিক্রম বলে, কিন্তু ব্যতিক্রম এক্সেপশনাল কোনো রুলস না, আসলে জানাশোনার মধ্যে রুলস, কিন্তু একটু ট্রিকি। এই ট্রিকি গুলো আমরা ক্লাসে তো বলেছিলাম, তারপরেও আমি এখন একটু করে একটা ওভারভিউ দিব, কয়েকটা, খুব বেশি নাই। ঠিক আছে, এগুলো আমার সাথে সাথে একটু ওভারভিউ দিবেন এবং প্রয়োজন বোধে এগুলো লিখে নিবেন। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই একটু খাতা কলম বের করেন, একটু আমরা লিখি।
আচ্ছা আচ্ছা, এগুলো মনে হয় আপনারা একটু শুনতে পান নাই না? আচ্ছা আমি আবার বলি, দেখেন আমরা এইগুলো একটু ট্রিক নম্বর 1 দিয়ে একটু লিখবো। একটু একটু এটা লিখে নেন, খাতায় লিখে নেন এটা। দেখেন বলছে যে দা জুরি বি ভার্ব, এই যে বি ভার্ব ব্র্যাকেটে রাখছি, এটাকে আমরা কি করব, কারেকশন করব। আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন। জুরি কারা? জুরি হলো বিচারক বৃন্দ। তো জুরিটা ওই যে আমরা যখন কাউন্টেবল আনকাউন্টেবল করব, তখন দেখবেন যে আপনি ওই পড়লেই বুঝতে পারবেন যে জুরি শব্দটা কি, জুরিটা কি। আমরা কাউন্টেবল আনকাউন্টেবল বলতে চাই, তাই এটা হলো কালেকটিভ নাউন। অর্থাৎ জুরিটা হলো কি নাউন, কালেকটিভ নাউন। ওই যে কনক্রিট নাউন 4টা ভাগ হয়েছে না, তার মধ্যে একটা ভাগ কি, কালেকটিভ নাউন। তো এখন প্রশ্ন হলো যে এই যে যা দা জুরি, এই জুরিটা কিন্তু কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের চার্ট করবেন, দেখবেন যে ওখানে লেখা আছে জুরি হলো কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউনের আমরা একটা কথা বলেছিলাম যে ইউনিকনেস থাকবে, ইউনিকনেস থাকবে এবং ইউনিটি থাকবে। তো বলছে যে জুরিগুলো তাদের ডিসিশনের ব্যাপারে কি বলেন তো, আনঅ্যানিমাস মানে কি, ঐক্যমত। অর্থাৎ বিভিন্ন মত নয়, ঐক্যমত, একই মত। তার মানে জুরিরা একই মত, তাদের ডিসিশনে কি আছে বলেন তো, একই মত। তার তার মানে এই যে জুরি, এরা প্রত্যেকটা বিচারকরাই, বিচারকগণ তারা কি একমত, এই ডিসিশনের ব্যাপারে একমত। তার মানে এই জুরিটা হলো কি নাউন, কালেকটিভ নাউন। জুরিটা কালেকটিভ নাউন। এখন আপনাদেরকে এই বিষয়টা শিখাই দিই যে কালেকটিভ নাউন তখনই হবে যখন একত্রিত বোঝাবে, মানে ইউনিটি বোঝাবে। তার মানে এটা ইউনিটি বোঝাচ্ছে, অর্থাৎ কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন মাত্রই সিঙ্গুলার, সো এটার ভার্ব হবে সিঙ্গুলার। কালেকটিভ নাউন মাত্রই সিঙ্গুলার, সো এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে এখানে ভার্বটা, বি ভার্বটা কি, কোন ফর্ম বসবে বলেন তো, এম ইজারের মধ্যে সিঙ্গুলার ফর্ম বসবে। তো সিঙ্গুলার ফর্ম মানে কোনটা বলেন তো, ইজ। দা জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন। অনেকে এটা মনে করবে দা জুরি মানে বিচারক বৃন্দ, তো অনেকগুলো বিচারক, তার মানে প্লুরাল। সো এখানে প্লুরাল হবে কি, আর না, এটা কি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন মাত্রই সিঙ্গুলার। এটা নোট করে নেন, ট্রিক নাম্বার 1 এর ওখানে ছোট করে নোট করে নেন, কালেকটিভ নাউন মাত্রই সিঙ্গুলার, সো এইটার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? কিন্তু কিন্তু যদি এরকম হয় যে এই যে জুরি, বিচারকরা যদি একমত না হয়, বিচারকরা যদি একমত না হয়, ধরেন একমত হইল না, তাহলে ধরেন কিরকম, ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, ইন দেয়ার অপিনিয়ন্স। তাহলে সরি, দা জুরি, এই জুরি বানান ওয়াই, দা জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এই জুরি, এই বিচারক বৃন্দ তারা কি বলেন তো, তারা ডিভাইডেড। তখন যদি ডিভাইডেড হয় তার মানে একমত হইলো, একমত হইলো না। তো একমত না হইলে তখন এটা কালেকটিভ নাউন থাকবে না। আর কালেকটিভ নাউন যদি না থাকে, আমি আবার বলি, কালেকটিভ নাউন যদি না থাকে তাহলে কি নাউন হবে, যদি তারা একমত না হয় তখন কালেকটিভ নাউন থাকবে না, অর্থাৎ ভার্ব হবে প্লুরাল, ভার্ব হয়ে যাবে তখন প্লুরাল। আর এবং এই তখন এই এই নাউনটাকে আপনি কালেকটিভ নাউন আর বলতে পারবেন না, তখন এটাকে বলতে হবে প্লুরাল কমন নাউন। একটু লিখে নেন, তখন এটাকে বলতে হবে প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। লিখে নেন। আচ্ছা, এখন দেখেন যে আমরা এখানে দুইটা বিষয় দেখলাম। একটা হলো যে কালেকটিভ নাউন হইতে গেলে ইউনিটি থাকতে হবে, একমত থাকতে হবে। তো এই একমত যখন থাকবে তখন এটা কালেকটিভ নাউন, এবং এটার পরে ভার্ব হবে কি, সিঙ্গুলার। কিন্তু এটা যদি কোনোভাবে একমত না হয়ে ডিভাইডেড বোঝায়, অর্থাৎ বিভেদ বোঝায়, তাহলে এটা কি হবে, কালেকটিভ নাউন হবে না, এবং এটার ভার্ব হবে তখন প্লুরাল। এবং ওই নাউনটা কালেকটিভ নাউন যদি না হয় তখন ওটাকে আমরা কি বলবো, প্লুরাল কমন নাউন বলবো। ক্লিয়ার? তো এইটা একটা ট্রিক। আরেকটা ট্রিক আমরা লিখবো, লেখেন ট্রিক টু। ট্রিক টু,
আচ্ছা, ধরেন আমি যদি এই ওয়ার্ডটা লিখি, ওয়াটার, ওয়াটার অফ দ্য গঙ্গা, ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্যাক্রেড। স্যাক্রেড শব্দের অর্থ কি? পবিত্র, তাই তো? আচ্ছা, এই যে ওয়াটার আছে, বলেন তো এই ওয়াটারটা মানে কোন ধরনের নাউন? ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন, ওয়াটারটা মূলত হলো ম্যাটেরিয়াল নাউন। তো এইটা তো ম্যাটেরিয়াল নাউন। এখন প্রশ্ন হলো, আমি যদি এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটা আর্টিকেল যুক্ত করে দিই বা একটা ডিটারমিনার যুক্ত করে দিই, অর্থাৎ দি ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্যাক্রেড, তো এখন এইটা, এই সম্পূর্ণ অংশটুকু, এটা কোন ধরনের নাউন জানেন এটা? তখন আর ম্যাটেরিয়াল নাউন থাকবে না, তখন এটা কিসে রূপান্তরিত হবে? কমন নাউনের পূর্বে কমন নাউনে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে দেখেন, এই যে ম্যাটেরিয়াল নাউন আছে না, এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আপনি যদি কোনো দি বসান, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসালে সেটা কিসে রূপান্তরিত হয়? কমন নাউনে রূপান্তরিত হয়। লিখে বক্স করেন, কমন নাউন। ঠিক আছে, এই ট্রিকটা জেনে রাখেন। দেখেন আজকে এই যে আমরা যে রিভিউ দিচ্ছি, নাউনের যে রিভিউ দিচ্ছি, এই রিভিউ ক্লাস হইলেও এখানে কিন্তু ওই যে অনেক বেশি যে ডিসক্রিপটিভ ক্লাস, আসলে তো এইগুলো পরীক্ষায় এত বেশি আসে না। পরীক্ষায় এই জিস্ট গুলো আসে, আর সাথে আসে কি, নাউনের অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এক কথায় অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো আসে। নাউন থেকে প্রশ্ন ছোট হইলেও দেখবেন যে একটু ট্রিকি প্রশ্ন হয়। অনেক সময় আমরা বুঝি না যে এটা নাউন থেকে প্রশ্ন করছে কিনা। সো এই জন্য আমরা আজকে প্রচুর পরিমাণ অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে? আচ্ছা, এখন আরো একটা ট্রিক শেখাই। ট্রিক 2 লেখেন, একটু দ্রুত লেখেন। ট্রিক 2, সরি ট্রিক 3, 3 নম্বর ট্রিক শিখাই দিই। আচ্ছা, এখন ধরেন আমি যদি বলি, লেখেন মাদার, মাদার ইন হার অ্যারোজ at the sight of the poor boy। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে মাদার, মাদার ইন হার অ্যারোজ, দেখেন মাদার ইন হার অ্যারোজ অ্যাট দ্য সাইট অফ দ্য পোর বয়। এখন প্রশ্ন হলো যে এইটা, এই যে মাদার, এই মাদারটা কোন কোন ধরনের নাউন? নাউন তো অবশ্যই, কোন ধরনের নাউন? এটা হলো কমন নাউন, আমরা প্রত্যেকেই জানি এটা হলো কমন নাউন, তাই না? এখন এই কমন নাউনের আগে যদি আমি দি বসাই, অর্থাৎ দি মাদার, তখন কিন্তু এই এই দি মাদারটা কিন্তু কমন নাউন আর থাকবে না। জানেন এটা কি হবে, কিসে রূপান্তরিত হবে? দেখেন খুব প্রশ্ন যখন থাকবে, মানে প্রশ্ন তো আমরা তো যে এক্সপ্লেনেশন করছি পরীক্ষার হলে, তো আর আপনার এক্সপ্লেনেশন দেওয়া থাকবে না, প্রশ্নই থাকবে। তো দি মাদার, আমরা তো মাদার দেখবো, মাদার দেখলে আমরা এটা কি করে দিব? কমন নাউন দিয়ে দিব। বাট এইটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন আমি বলি। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণ হলো, বলা হচ্ছে যে কোনো কমন নাউন যদি থাকে, অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজে যদি কমন নাউন থাকে এবং তার পূর্বে যদি আপনি দি বসান, অর্থাৎ কোনো ডিটারমিনার বসান, তখন এটা কিসে রূপান্তরিত হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়। সো এত সাহিত্যের মতো করে আমাদের লেখার সময় নাই বা পড়ারও সময় নাই, আমরা কি করব, শর্টকাটে শিখবো। তাহলে লেখেন দি প্লাস কমন নাউন, অর্থাৎ কমন নাউনের পূর্বে যদি দি বসে, কমন নাউনের পূর্বে যদি দি বসে, কমন নাউন, তাহলে কিসে রূপান্তরিত হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়। আচ্ছা, তো এই যে দেখেন এই রুলসটা আপনারা বক্স করে লিখে নেন, নোট করে ফেলেন, যে দি প্লাস কমন নাউন ইজ ইকুয়াল টু অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকবে? আচ্ছা, একটু 1 মিনিটের একটু বিরতি দিচ্ছি, আপনারা 1 মিনিট পরেই ক্লাসে থাকেন, আমি 1 মিনিট পরে জয়েন করছি।
আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে ছিলাম। আচ্ছা তাহলে দেখলাম যে কমন নাউনের পূর্বে যদি আমরা দি যুক্ত করি অর্থাৎ ডিটারমিনার যুক্ত করি তাহলে এটা কি সে রূপান্তরিত হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত হয়ে যায়, তাই না? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো যে দেখবেন যে কতগুলো ডিটারমিনার আছে, অর্থাৎ ডিটারমিনার বুঝেন তো, এ এন দি, তারপরে আবার দেখবেন যে ফিউ আছে, ম্যানি আছে, মাস আছে, এরকম একটা যে কোনো বইতেই পাবেন বা আমার নোটসে পাবেন। এইগুলো দেখবেন যে কতগুলো কাউন্টেবলের সাথে যুক্ত হয়, কতগুলো আনকাউন্টেবলের সাথে যুক্ত হয়। একবার করে একটু দেখে নেবেন, রিডিং পড়ে নেবেন, এগুলো দেখলেই পারবেন। এখান থেকে প্রশ্ন হয়, তবে এগুলো বেসিক টাইপের প্রশ্ন, তো তো এখান থেকে মানে মোটামুটি সবাই এগুলো ক্র্যাক করতে পারে। কিন্তু যে প্রশ্নগুলো আমরা নাউন থেকে আসে, নাউন থেকে আমি আবার বলি, স্পেসিফিক বলি, নাউন থেকে আসে কিন্তু আমরা এই প্রশ্নগুলো ক্র্যাক করতে পারি না। তো এইগুলো নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। অর্থাৎ আমাদের পরীক্ষায় বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় নাউন থেকে যে প্রশ্নগুলো আসবে এবং আমরা এগুলো ফেস করতে ভয় পাবো, কিংবা আমরা এগুলো আনসারই করব না অথবা ভুল আনসার করবো অর্থাৎ নেগেটিভ মার্কিং করব, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের সেশনটা মূলত পরিচালনা করব। তো ডিসক্রিপটিভ এতটুকুই, মানে এইগুলোই আপনি যদি বই পড়েন বা আমার নোটস পড়েন দেখবেন যে অনেক পড়া, অর্থাৎ এইগুলো নিয়ে আমরা সাধারণত 1.5-2 ঘন্টার একটা ক্লাস দিই, ক্লাস করি আর কি সাধারণত। তো এইগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না। আমি আবার বলি, এগুলো থেকে প্রশ্ন হয়, তবে যে প্রশ্নগুলো হয় সেগুলো প্রশ্নগুলো আমরা সচরাচর পারি। বুঝতে পারছেন বিষয়টা? তো প্রথম প্রবলেমে আমরা চলে যাই, সেটা হলো এইটা সলিউশন করব। দেখেন, এখানে আপনাদেরকে খাতায় এক্সপ্লেনেশনের কিছু কিছু জিনিস আপনি খাতায় লেখেন, অসুবিধা নেই। আর এই যে যে নোটস, এই নোটসগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, ক্লাস শেষে দিয়ে দিব। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আপনারা এইটার ব্যাখ্যা আমার সাথে সাথে দ্রুত লিখে ফেলতে পারেন, অথবা ব্যাখ্যা সহই আমরা এখানে লিখবো। তো ঠিক আছে, ব্যাখ্যা বলতে খুব শর্টকাটে ব্যাখ্যা লিখবো। এইগুলোই আবার আমি সেভ করে পিডিএফ আকারে দিয়ে দিব। বুঝতে পারছেন? ব্যাখ্যা সহ লেখালেখি করব, এইগুলোই দিব। একটু হিজিবিজি হবে, কিন্তু এইগুলো দেখে দেখে পরবর্তীতে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন অথবা খাতায় নোট করে নিতে পারেন। বুঝতে পারছেন? তো এইগুলাতে আসি, এবং আবারও বলে দিই এইগুলা কিন্তু এইগুলোই পরীক্ষায় আসবে। হয়তো প্রশ্ন এইভাবে আসবে না। এখানে দেখছেন যে পিন পয়েন্টিং এরর, যারা এই পিন পয়েন্টিং এরর বুঝেন না আমি এক এক মিনিটে বুঝাই দিচ্ছি। পিন পয়েন্টিং এরর হলো এই যে দেখেন চারটা অপশনের নিচে দাগ দেওয়া আছে না, এ বি সি ডি, এই চারটার মধ্যে যে কোনো একটা ভুল আছে, যে কোনো একটা ভুল আছে, এবং এই ভুলটাই আসলে উত্তর হবে। মানে পরীক্ষার হলে এই ভুলটাই হবে কি উত্তর, অর্থাৎ ভুলটাকে আপনাকে পিন করতে হবে, পয়েন্ট করতে হবে, পিন পয়েন্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করব জানেন, আমরা তো আইডেন্টিফাই করবই, সাথে আমরা এক্সপ্লেনেশনগুলো শিখে নেব, খুব শর্টকাটে এক্সপ্লেনেশনগুলো একটু এখান থেকে শিখে নেব। বুঝতে পারছেন বিষয়টা? তো ঠিক আছে, আমরা একটু ক্লাসে যাই, এবং এই 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 সেশনটাই আপনারা একটু আমার সাথে কনভারসেশন করবেন, প্রয়োজনীয় কনভারসেশনগুলো করবেন, কোশ্চেন করতে পারবেন, বলতে পারবেন যে স্যার এইটা হবে অথবা এটা হবে না। ঠিক আছে, তো আমরা ক্লাসে চলে যাই। প্রথম আসি 1 নম্বরে। বলছে যে দ্য মেল ম্যান্ড্রিল বেবুন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল অফ অল ম্যামাল। দেখেন, অর্থ অর্থ বুঝতে পারলে হয়েছে, আমরা এখানে বাংলা ট্রান্সলেশন করতে আসি নাই। অর্থটা কি? মেল ম্যান্ড্রিল বেবুন, বেবুন হলো কি একটা, মানে অনেকটা ওই যে বানর টাইপের একটা প্রজাতি। বেবুন না, আলাদা একটা প্রাণী, এটা আফ্রিকার একটা প্রাণী। বিশেষ করে ওই যে কঙ্গো রেইন ফরেস্টের দিকে পাওয়া যায় আর কি। তো দ্য মেল মেল ম্যান্ড্রিল বেবুন, ম্যান্ড্রিল বেবুন বলতে বেবুনের একটা আলাদা একটা প্রজাতি। ইজ ওয়ান অফ দ্য ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল অফ অল ম্যামাল। দেখেন, অফ অল ম্যামাল, এই যে ম্যামাল, ম্যামাল মানে কি? স্তন্যপায়ী, বোঝাই যাচ্ছে। এই অফ অল ম্যামাল। আচ্ছা আমি যদি আপনাকে বলি, এমনিতেই বলি, এমনি নর্মাল কথাবার্তা যদি বলি, ধরেন আমি বললাম অল ম্যান, আপনি কি এটা মেনে নিবেন? অল ম্যান বলতে পারি? অল ম্যান বলতে পারি? পারি না। অল ম্যাঙ্গো বলতে পারি? পারি না। অলটা কি বলেন তো? এইটা কি ডিটারমিনার? সিঙ্গুলার ডিটারমিনার নাকি প্লুরাল ডিটারমিনার?
প্লুরাল ডিটারমিনার। অলটা কি প্লুরাল ডিটারমিনার না? তো ডিটারমিনার যদি প্লুরাল হয় তাহলে পরবর্তী নাউনটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে অল কি হবে? অল ম্যাঙ্গোস। তো তাহলে এখানে অলটা কি? প্লুরাল। তাহলে এখানে ডিটারমিনার যেহেতু প্লুরাল, তো নাউনটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরালটা কি বলেন তো? ম্যামালস। প্লুরালটা হলো ম্যামালস। এক্সপ্লেনেশনটা কি হচ্ছে তাহলে? আমরা কিন্তু এক্সপ্লেনেশনের জন্য পড়ছি। এক্সপ্লেনেশনটা হলো যে আমরা ডিটারমিনার যদি প্লুরাল হয় তাহলে এর পরবর্তী নাউনটাও কি হবে? প্লুরাল হবে, তাই না? আচ্ছা, এখন আসেন নাম্বার 2। তাহলে এক্সপ্লেনেশনটা দেখেন আপনি, আমি কিন্তু এর ভিতরে এক্সপ্লেনেশন লিখলাম না, মুখ দিয়ে বলছি, এটা আপনি একদম আপনার খাতায় শর্টকাট লিখে নেন। আবার আবার বলি যে ডিটারমিনার যদি প্লুরাল হয় তাহলে তার পরবর্তী নাউনটা কি হবে? প্লুরাল হবে। সহজ কথা। এখন আসেন নাম্বার 2। দেখেন বলছে যে জুনোজেস, জুনোজেস আর ডিজিজেস that can be transmitted to humans beings by animals. by animals। কেউ বলতে পারবেন যে এখানে প্রবলেম কোথায়? এটা হিউম্যানস। বুঝি নাই। সি, সি, হিউম্যানস। হ্যাঁ সি কেন হবে বলেন? এখানে হচ্ছে অলরেডি ডিজিজেস আছে তো, সেক্ষেত্রে হিউম্যান তো প্লুরাল, এখানে সিঙ্গুলার হবে হিউম্যান বিংস। তো অলরেডি একটা কমন। আচ্ছা, ওই যে বিজ্ঞানী ক্যাভেন্ডিস মনে হয় বলছে যে ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ। ক্যাভেন্ডিস বলছে না সম্ভবত? তো মানে ইমাজিনেশন হলো নলেজ থেকে বেটার। তো আপনি, আপনার ইমাজিনেশন ভালো, সত্যিই ভালো, আপনার অ্যান্সার কারেক্ট। ইমাজিনেশনের কারণে আপনি পারছেন। তো এখানে ওই হয়তো আপনি জানেন ইমাজিনেশন এমনি এমনি তৈরি হয় না, নলেজের জন্যই কিন্তু তৈরি হয়। তো আপনি জানেন, ছোটবেলা থেকেই জানেন বিষয়টা, কিন্তু কোনো কারণে হয়তো এক্সপ্লেনেশনগুলো আসলে মনে নাই, চর্চা না থাকলে মনে থাকে না। তো এখানে বলি, এখানে ডিজিজের জন্য কোনো প্রবলেম নাই। এখানে প্রবলেম হলো ওই যে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল বললাম না? আপনি যখন ওই কাউন্টেবল আনকাউন্টেবল, বিশেষ করে আনকাউন্টেবলের চার্ট পড়বেন, আনকাউন্টেবলের যখন চার্ট পড়বেন তখন দেখবেন যে হিউম্যানস বলতে কোনো কথা নাই। এটা হলো হিউম্যান, কথাটা হলো কি জানেন? আনকাউন্টেবল নাউন। হিউম্যান হয় না, জীবনেও পাবেন পাবেন না। হিউম্যান বলতে কোনো কথা নাই, হিউম্যানই। এটা হলো আনকাউন্টেবল। এক্সপ্লেনেশনটা হবে কি জানেন? আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই প্লুরাল হয় না। ঠিক আছে? বুঝতে পেরেছেন আমার কথাটা? জি। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরের এক্সপ্লেনেশন কি দিব? আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না, সহজ কথা। এক এক বাক্যে লিখে রাখবেন, দেখবেন যে আরো অনেক এই সেম এক্সপ্লেনেশন দিয়ে আরো অনেক এক্সাম্পল এর ভিতর পাবো। তখন এগুলো এত এক্সপ্লেনেশন একটা লিখলেই চলবে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে। বলেন তো 3 নাম্বারটা কি? একটু ভালো করে পড়েন, আমার সাথে সাথে পড়েন প্রত্যেকেই। ম্যানি চ্যাম্পিয়নশিপ অটোমোবাইলস অ্যান্ড মোটরসাইকেল রেসেস টেক প্লেসেস ইন, বলেন কি? ডাইটোনা বিচ, ফ্লোরিডা। এখন আমি আপনাকে বলি, মোবাইল, এই যে অটোমোবাইল আছে না, আপনি যখন কাউন্টেবল এবং আনকাউন্টেবলের চার্ট পড়বেন, মানে কাউন্টেবলের চার্ট তো পড়া লাগে না, বাট আনকাউন্টেবলের চার্টটা পড়বেন, তখন দেখবেন ওখানে লেখা আছে অটোমোবাইল হলো আনকাউন্টেবল নাউন। অটোমোবাইল হলো আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন হইলে সেগুলোর সাথে কি আমি এস বাই এস যুক্ত করতে পারি, প্লুরাল বানাইতে পারি? পারি না তো। আনকাউন্টেবল নাউন সবসময় কি থাকবে? সিঙ্গুলার থাকবে। প্লুরাল মোডে কখনোই আনকাউন্টেবল নাউন প্লুরাল মোডে কখনোই আপনি দিতে পারবেন না। দ্যাট মিনস এখানে বি নাম্বারে কি হবে অ্যান্সার? শুধুমাত্র অটোমোবাইল, অটোমোবাইল, অর্থাৎ এসটা বাদ চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন 4 নাম্বারে আসেন। 4 নাম্বার কি? দ্য নিউবেরি অ্যাওয়ার্ড ইজ গ্রান্টেড এভরি ইয়ার্স টু দ্য অথর্স, every years to the authors of outstanding books for children। আচ্ছা, এখানে একটা ডিটারমিনার আছে, সেই ডিটারমিনার কি বলেন তো? এভরি। এভরি হলো এখানকার ডিটারমিনার। আচ্ছা, আমার প্রশ্ন হলো এভরি, এটা যে একটা ডিটারমিনার, এভরি ইজ,
এটা কি সিঙ্গুলার ডিটারমিনার নাকি কাউন্ট প্লুরাল ডিটারমিনার? কেউ বলতে পারবেন? এনিওয়ান? প্লুরাল। না, এভরি সিঙ্গুলার ডিটারমিনার। কেন সিঙ্গুলার ডিটারমিনার? আপনি প্রথমে বলবেন যে স্যার আপনি এটা অর্থটা করেন তো। প্রত্যেক, আমরা মনে করি কি প্রত্যেক মানে সবাই, প্রত্যেকে মানে সবাই না, ওয়ান বাই ওয়ান, একজন একজন করে প্রত্যেকেই, বাট ওয়ান বাই ওয়ান, একত্রে না, অল টুগেদার না, ওয়ান বাই ওয়ান। তো এভরিটা হলো। আর এমনিতেও যদি আমি কেতাবি ব্যাখ্যা দিতে চাই, কেতাবি ব্যাখ্যাটা কি? আপনি যে কোনো বই খুলেন দেখবেন যে এভরি, নেইদার, এইদার, তারপরে হলো আপনার হলো এই যে ইজ, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কি সিঙ্গুলার ডিটারমিনার। তো সিঙ্গুলার ডিটারমিনারের সাথে নাউন কি বসবে বলেন তো? সিঙ্গুলার বসবে। তার মানে এভরি ইয়ার্স না, এভরি ইয়ার। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? বলতে পারবেন কিনা? এখন কেউ প্রশ্ন করলে বলতে পারবেন কিনা যেটার এক্সপ্লেনেশনটা কি? যে এভরি হলো কি ডিটারমিনার, তবে সিঙ্গুলার ডিটারমিনার, সো এটার পরে নাউনটা কি হবে? সিঙ্গুলারই বসবে, প্লুরাল বসার সুযোগ নাই। নাম্বার 5, 5 নাম্বার আসেন। দ্য মেজর সোর্স অফ এয়ার পলিউশন ভ্যারি ফ্রম সিটিজ টু সিটিজ। আচ্ছা, দ্য মেজর, এই মেজর কথাটা, দ্য মেজর এটা কি সিঙ্গুলার না প্লুরাল তাই বলেন? প্রথম, মেজর, দ্য মেজর, সিঙ্গুলার। দ্য মেজর, না, এটা সিঙ্গুলার না। দ্য মেজর হলো প্লুরাল। এই দি মেজর আছে না, এই মেজরটা হলো প্লুরাল, আলাদা করে জেনে রাখেন। এটা যদি আপনি ডিটারমিনার হিসেবে ইউজ করেন তাহলে দা মেজর হলো প্লুরাল। তো তাহলে আপনার দা মেজরের পরে সোর্স বসবে না, দা মেজরের পরে কি বসবে? প্লুরাল বসবে। দা মেজর সোর্সেস, আমি আবার বলি, দা মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন ভ্যারি ফ্রম সিটি টু সিটি। বুঝতে পারছেন? কারোর কোনো প্রশ্ন থাকলে করেন, এখানে এখানে প্রশ্ন করার সুযোগ আছে, অসুবিধা নেই, আমি উত্তর দিব। দি মেজর, এখন কথা হলো যে এই দি মেজর এইটা মানে একটু অন্যরকম ওয়ার্ড, তো এটাই ঘুরে ফিরে অনেকবার পরীক্ষায় আসবে। আপনি যদি এমনি আলাদা করে মনে রাখেন যে দি মেজর হলো কি, এটা হলো একটা প্লুরাল, অর্থাৎ প্লুরাল ওয়ার্ড। সেক্ষেত্রে আরো সংক্ষেপে বলে দিই, কতগুলো ওয়ার্ড আছে যেগুলো প্রকৃতিগতভাবেই প্লুরাল, তার মধ্যে মেজর একটা। বুঝতে পারছেন? তো মেজর ওয়ার্ডটাই হলো প্লুরাল। সো এটার পরে কোনো নাউন বসলে তখন কি বসবে? এটাও প্লুরাল হবে। দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন ভ্যারি ফ্রম সিটিজ টু সিটি। ক্লিয়ার? এবার আসেন নাম্বার 6, 6 নম্বরে। দেখেন আমি আবার বলি, এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, আমাদের বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামসে কিন্তু এইগুলাই আসবে, নাউন থেকে অ্যাডভান্স লেভেলের প্রশ্নই আসবে। নাম্বার 6, আর আমরা এই যে এগুলো সলিউশন করছি, আমাদের ওই ডিসক্রিপটিভগুলো এমনি আমরা পেরে যাব। ওইগুলো সবাই ডিসক্রিপটিভ নাউনের পড়াশোনার মধ্যে 70%, 80% অনেকে এমনিতেই বাই বর্ন জানে। দেখেন নাম্বার 6, 6 নম্বর আসেন। Around 70% of the Earth's surface is covered by water. বলতে পারবেন এটা কি হবে? Around 70% of the Earth's surface is covered by water. এটা কি হবে? পার্সেন্টস। হ্যাঁ, পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্ট হবে শুধু? কেন জি। পার্সেন্ট হবে? ওই যে 75% মানে ওই রকম ইয়ে করতে চাচ্ছেন যে কাউন্টেবল আনকাউন্টেবলের মধ্যে ফেলাইতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলি, পার্সেন্ট, এই যে শতাংশ আছে না, এটা কিন্তু গণনা করা যায় রে ভাই। 1% গণনা করা যায় না? 2% গণনা করা যায় না? তাহলে গণনা করা গেলে এটা কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউন তো প্লুরাল হইতেই পারে। একদম কারেক্ট, এখানে কোনো ভুল নাই। এই এই প্রশ্নটার ঝামেলা আছে, এই প্রশ্নটা ঝামেলা আছে, হ্যাঁ। তো ঝামেলা যেহেতু আছে, তার মানে অ্যারাউন্ড 75%, তার মানে এটা কি প্লুরাল, তাই তো? এটা হলো প্লুরাল। তো এইটা যদি প্লুরাল হয় তাহলে এটার কি হবে বলেন? প্লুরাল হলে এটার অ্যান্সার কি হবে? এটার আনসার এই জায়গায় আমাদের এই প্রশ্নটা আমি একটু এক্সটেন্ডেড করতে হবে আরেকটু। এই যে সি নাম্বার আছে না, এটাকে আমি ইজ কাভার্ড এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, এই আন্ডারলাইনটা। তাহলে আমার এবার অ্যান্সারটা দিতে সুবিধা হবে। সেটা হলো এখানে আমি
ইজ কাভার্ড দিতে পারবো না। অ্যারাউন্ড 75% এটা কি বলেন তো, প্লুরাল না? সো এইটার পরে ভার্ব হবে প্লুরাল, আর কাভার্ড। মনে থাকবে, অ্যারাউন্ড 75% শতাংশ, এইটা হলো প্লুরাল, সো ভার্ব হবে প্লুরাল, আর কাভার্ড। ওকে, স্যার সেক্ষেত্রে সারফেস সিঙ্গুলার না প্লুরাল সেটা ম্যাটার আচ্ছা করে? এই, আচ্ছা খুব ভালো কথা বলছেন। সারফেস সিঙ্গুলার হোক প্লুরাল হোক আমার এটা জানার দরকার নাই। আর্থ সারফেস, আর্থ সারফেস একটাই যদি আপনি কল্পনা করেন, এটা হোক, অসুবিধা নাই। এখানে আমরা যদি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের যখন ক্লাস করব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট জানেন তো? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কি বলেন তো? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হলো যে ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার দেন ভার্ব উইল বি সিঙ্গুলার, ইফ সাবজেক্ট ইজ প্লুরাল দেন ভার্ব উইল বি প্লুরাল। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হবে ভার্ব হবে প্লুরাল। এই একটা রুলসের উপরে পুরো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট দাঁড়ায় আছে। বাট এখানে অনেক ট্রিক্স আছে, অনেক ট্রিক্স। এই একটা রুলস আমরা জানি, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমরা ওই ট্রিক্স গুলো বুঝি না বা পড়ি না, ডিটেলস পড়ি না। তো এখানে একটা বিষয় দেখাই দিই, যখন একাধিক নাউন সাবজেক্ট আকারে বসবে, তখন দেখবেন এই সাবজেক্টগুলো ডিভাইডেড করার জন্য কিছু না কিছু থাকবে, বিশেষ করে প্রিপজিশন থাকবে। এখানে প্রিপজিশন আছে না? বিশেষ দুই একটা নিয়ম বাদে, বিশেষ নিয়ম বাদে, আমি আবার বলি, বিশেষ নিয়মের বাদে বেশিরভাগ ক্ষেত্রে প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হয় না, মনে রাখবেন। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, খুব কম, সেটা আমরা বলবো যখন এসবিএ অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ক্লাস করব, তখন এটা ডিটেলস বলবো। আমি আপাতত বলে দিই, শিখে রাখেন, প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হয় না, তার আগের অংশটুকু সাবজেক্ট হয়। তো আগের অংশটুকু কোনটা? অ্যারাউন্ড 70%, 75%। তো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। আমি অফ অর্থাৎ প্রিপজিশনের পরবর্তীতে কি আছে আমি দেখবই না, দেখার দরকারই নাই আমার। পরীক্ষার হলে ইউ হ্যাভ অনলি 36 seconds টু ফিল আপ ইয়োর ব্লাঙ্ক। 36 সেকেন্ড পাবেন আপনি। সো এটার মধ্যে আপনাকে সলিউশন করতে হবে, সলিউশন করে বৃত্ত ভরাট করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আপনার চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট করবেন। একই একই পড়াশোনা একই, বাট চিন্তা ভাবনার লেভেলটা একটু ডিফারেন্ট করে দিবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই রুলসটা ভালো করে জেনে রাখেন, শিখে রাখেন, লেখার দরকার নাই, এটা মাথার ভিতর রাখেন যে প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হয় না, তার আগের অংশটুকু হয়। তো আগের অংশ সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আগের অংশ প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সহজ কথা। কারো কোনো প্রশ্ন আছে এখানে? একটু লাউড করে বলেন। আচ্ছা, 7 নাম্বার, 7 নাম্বার কি বলছে? এটা পারবেন তো, এমনি পারবেন, পারবেন না? বলেন তো কি, অল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস গেট দেয়ার ফান্ডস ফ্রম এ ভ্যারাইটি অফ সোর্সেস। পারবেন এটা? এটা তো পারার কথা। এ নাম্বার, এ নাম্বার, কেন এ নাম্বার হবে? অল হলো কি প্লুরাল, অল প্লুরাল কলেজ, তাহলে এরপরে প্লুরাল। অল কলেজেস, সহজ কথা, অল কলেজেস। আমি আর এটা এক্সপ্লেনেশন দিলাম না, ওই যে ডিটারমিনার যদি প্লুরাল হয় সো এর পরবর্তী নাউন হবে প্লুরাল। ওকে, নাম্বার 8, 8 নাম্বার, একটু দ্রুত আসেন। রাসেল কেভ ইন নর্থ ইস্টার্ন আলাবামা ওয়াজ দ্য হোম অফ ক্লিফ ডুয়েলিং ইন্ডিয়ান্স। এখানে 1000 হবে মনে হয়, 1000 ইয়ার্স অ্যাগো। বলেন কি হবে? 8 নাম্বার কি হবে অ্যান্সার? সি নাম্বারটা, কোনটা? সি, থাউজেন্ডস। এটা তো সম্পূর্ণ দেখাও যায় না। ওখানে তো পুরোটা দেখাও যাচ্ছে না, না? আচ্ছা, এখানে হলো ছিল হলো 1000, এস হবে ওটাতে। ডি। দেখেন বলছে যে রাসেল কেভ, রাসেল কেভ, তাই তো? তো রাসেল কেভ ইন নর্থ ইস্টার্ন, দেখেন আলাবামা ওয়াজ দ্য হোম অফ ক্লিফ ডুয়েলিং ইন্ডিয়ান্স, থাউজেন্ডস হবে, এস হবে, থাউজেন্ডস, এস, থাউজেন্ডস ইয়ার্স অ্যাগো, মনে থাকবে, থাউজেন্ডস ইয়ার্স অ্যাগো। এবার আসেন 9 নাম্বার। ইন 1792 a corporation constructed a 60 miles toll road
ফ্রম ফিলাডেলফিয়া টু ল্যানচেস্টার মনে হয়, আচ্ছা ল্যানচেস্টার পেনসিলভেনিয়া। আচ্ছা এখানে বলছে যে দেখেন ইন 1792 এ কর্পোরেশন কনস্ট্রাক্টেড এ 60 মাইলস। এখানে একটু দেখেন এটা দ্বারা কি বোঝায়, এই যে এখানে হাইফেন আছে না, এই হাইফেন মানে হলো হাইফেনেটেড অ্যাডজেটিভ। সহজ করে বলি হাইফেনেটেড অ্যাডজেটিভ কি, এই 60 মাইলস এই দুইটা কিন্তু আসলে অ্যাডজেটিভ হিসেবে বসছে। সো এখানে যদি হাইফেন দ্বারা যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেটিভ। সো আপনি মনে রাখবেন যে যখনই হাইফেনেটেড অ্যাডজেটিভ থাকবে তখনই এটা কখনোই প্লুরাল হবে না। হাইফেনেটেড অ্যাডজেটিভ তো আসলেই প্লুরাল করা যায় না, যায় না। আমি আপনাকে সহজ করে বুঝাই দিই, যখন দুইটা ওয়ার্ড থাকবে তার মাঝে যদি হাইফেন থাকে তাহলে আপনি ওইটাকে কখনোই প্লুরাল করতে পারবেন না, সিঙ্গুলার ওয়েতে লিখতে হবে। অর্থাৎ এটা হলো 60 মাইল, অনলি 60 মাইল। এক্সপ্লেনেশনটা কি হবে, হাইফেনেটেড অ্যাডজেটিভের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হয় না, ঠিক আছে, কখনোই এস কিংবা ইয়েস যুক্ত হয় না। নাম্বার 10, দ্য ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার ডেভিড রিটেনহাউস ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ম্যান অফ সায়েন্স ইন দ্য আমেরিকান কলোনিজ। দেখেন একটু চেষ্টা করতে পারবেন, ওয়ান অফ দার পরে আমরা সবসময় ওয়ান অফ দ্য বয় বলি না ওয়ান অফ দ্য বয়েজ বলি, বলেন তো? ওয়ান অফ দ্য বয়েজ, অনেকগুলো বালকের মধ্যে একজন। ওয়ান অফ দ্য স্টুডেন্ট বলি, কখনোই ওয়ান অফ দ্য স্টুডেন্ট বলি না, কি বলি? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস এর মধ্যে একজন। ওয়ান কি, ওয়ানটা কি সিঙ্গুলার, অনেকগুলো অনেকগুলো মানুষের মধ্যেই তো একজন আপনি বলবেন, তাহলে ওয়ান অফ দ্য ফার্স্ট ম্যান কেন? ওয়ান অফ দ্য ফার্স্ট মেন প্লুরাল হবে তো, অনেকগুলো মানুষের মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট মেন অফ সায়েন্স ইন আমেরিকান কলোনিজ। বুঝতে পারছেন এটা? এবার আসেন, পাবলিশার্স অফ মডার্ন এনসাইক্লোপিডিয়াস এমপ্লয় হান্ড্রেডস অফ স্পেশালিস্ট অ্যান্ড লার্জ এডিটোরিয়ালস স্টাফস। বলেন কি হবে? লার্জ এডিটোরিয়ালস। এডিটোরিয়াল কথাটা হলো আনকাউন্টেবল নাউন, এটা কখনোই আপনি ইয়ে করতে পারবেন না, প্লুরাল বানাইতে পারবেন না। তার মানে এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হবে এডিটোরিয়াল। এডিটোরিয়াল মানে সম্পাদকীয়, এটাকে আপনি প্লুরাল করার সুযোগ নাই। ক্লিয়ার? নাম্বার দেখেন 12 কি বলছে, দ্য ইলেকট্রিক টোস্টার ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যাপ্লায়েন্স টু বি ডেভেলপড ফর দ্য কিচেন। এখানে কি হবে বলেন তো? এটা সি নাম্বার সি নাম্বার কি হবে? অ্যাপ্লায়েন্সেস, অ্যাপ্লায়েন্সেস এস কেন এস কেন হবে? ওয়ান ওয়ান অফ অফ দ্য দার পরে ওয়ান অফ দ্য পরে প্লুরাল হবে, রাইট? হ্যাঁ। এই যে দেখেন আমরা যখন এই যে নিজেরা কনভারসেশন করছি তখন দেখেন অলরেডি পড়া হয়ে গেছে, এই টাইপের প্রশ্নই ভাই পরীক্ষায় আসবে। তো আপনি এরকম তো অসংখ্য আমরা পাবো। তো আপনি এই যে মাথার ভিতর ঢুকে গেছে ওয়ান অফ দার পরে এর পরবর্তী কি হবে দেখবেন যে এখন এই ওয়ান অফ দা দেখলে আগে আপনি ওইটা চেক করে নেবেন যে এটার পরে প্লুরাল আছে কিনা, তার মানে এটা কি হবে? এস হবে, ওয়ান অফ দা আর্লিয়েস্ট অ্যাপ্লায়েন্সেস। এবার দেখেন নাম্বার 13, দেখেন বলছে কি, টর্নেডোস ক্যান পিক আপ অবজেক্টস as heavy as automobiles and carry them for hundreds of foot। বলেন এটা পারবেন? এটা অটোমোবাইলস, হ্যাঁ, অটোমোবাইলস, বি নাম্বার অটোমোবাইলস। হ্যাঁ অটোমোবাইল হবে আর কি স্যার। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ। কারণ একটু আগে কিন্তু আমরা শিখেছিলাম কি বলেন তো, অটোমোবাইলটা কি? অটোমোবাইল আনকাউন্টেবল। আনকাউন্টেবল না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এখন এটার আগে আমি একটু করে কথা বলে নিই। দেখেন ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা তো আর ম্যাথমেটিক্স না। সো আমরা অনেক সময় ম্যাথমেটিক্সের মতো পড়তে চাই, চিন্তা ভাবনা করতে চাই, অনেক সময় ম্যাথমেটিক্সের মতো চিন্তা ভাবনা কেন করি, আমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু দিন শেষে তো এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের অনেক বৈচিত্র্যতা আছে, মানে আপনার ভ্যারিয়েশনটা অনেক বেশি। তো এক্ষেত্রে এই যে অটোমোবাইলস আছে না, এটা আনকাউন্টেবল, ঠিক আছে, কিন্তু এটা ক্ষেত্র বিশেষে কাউন্টেবল হইতে পারে, এটা ক্ষেত্র বিশেষে কাউন্টেবল হইতে পারে। তো এখানে কাউন্টেবল আকারে যদি আমি বসাই, কিন্তু এখানে আরো একটা ভুল আছে, একটা মারাত্মক একটা ভুল আছে। সেই ভুলটা কি দেখেন, দেম ফর হান্ড্রেডস অফ ফুট, হান্ড্রেডস অফ ফুট।
আচ্ছা, হান্ড্রেডস অফ ফুট বলতে আপনি বাংলায় কি বোঝাচ্ছেন বলেন তো? লাখো পদযাত্রা, হুম, পদচিহ্ন, শত শত পদচিহ্ন। পদচিহ্ন, মানে পায়ের ছাপ নাকি? তো মানে যদি পায়ের ছাপ বোঝান, তাহলে পা কি একটা পায়ের শত শত ছাপ, নাকি শত শত পায়ের ছাপ? শত শত পায়ের। তাহলে হান্ড্রেডস অফ ফিট হওয়ার কথা না, প্লুরাল হওয়ার কথা না? জি। জি স্যার। আমরা যখন বলি যে থাউজেন্ডস অফ পিপল, পিপলটা কি সিঙ্গুলার? এটা তো প্লুরাল। পিপলের Plural. সিঙ্গুলার কি? পার্সন। আমরা হান্ড্রেডস অফ স্টুডেন্টস বলি, স্টুডেন্ট বলি না কিন্তু। হান্ড্রেডস অফ স্টুডেন্ট, শত শত স্টুডেন্ট বলি না, শত শত স্টুডেন্টস। তাহলে হান্ড্রেডস অফ ফুট না, ফিট। এটা আপনারা জানেন, কিন্তু ওই যে আমরা বললাম না যে আমাদের প্রথমেই নজর গেছে অটোমোবাইলের দিকে। এটা একটা ভালো গুণ। আমি ভালো গুণ কেন বলছি, একটু আগে আপনি যেটা পড়ছেন এটা যে মাথায় রাখছেন এবং ক্র্যাক করা শিখছেন, মানে ওয়ার্ড দেখলে আপনার মনে সন্দেহ আনতে হবে যে আচ্ছা এখানে কোনো প্রবলেম আছে কিনা, এটা দেখতে হবে। এটা আসলে যে পড়তে পড়তে আপনার ইমাজিনেশনটা হয়ে যাবে অটোমেটিক। যত বেশি পড়বেন তত বেশি ইমাজিনেশন তৈরি হয়ে যাবে। নাম্বার 14, 14 নাম্বার, ম্যানি কাইন্ডস অফ ভেজিটেবলস আর গ্রোথ ইন ক্যালিফোর্নিয়া ইম্পেরিয়াল ভ্যালি। বলেন, ম্যানি কাইন্ডস অফ ভেজিটেবলস, এটা পারবেন? সি নাম্বার স্যার। বুঝি নাই। আর গ্রোন হবে সি, স্যার। শ্রী। সি নাম্বার, জি স্যার। একটু চিন্তা ভাবনা করে বলেন। আচ্ছা, প্রথম কথা আর গ্রোথ, এটা কি হয়? হয় না তো। দেখেন ম্যানি কাইন্ডস অফ ভেজিটেবলস, এখানে ঠিকই আছে। দেখেন কাইন্ডস অফ, ম্যানি কাইন্ড না কিন্তু, ম্যানি কাইন্ডস অফ ভেজিটেবলস আর গ্রোথ কেন? এটা কি গ্রোথ হয়? এটা একটা ভার্ব লাগবে না? গ্রোন হবে। ভার্বের V3 লাগবে না? তার মানে গ্রোন। এখানে দেখেন ভার্বের ভুলটা, প্রবলেমটা আছে আমাদের এখানে। নাম্বার 15, 15 নাম্বার, বলেন, ইন ট্রাইপিক্যাল পায়োনিয়ার্স সেটেলমেন্টস মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, বলেন, ওয়ার্ক ফ্রম মর্নিং আনটিল নাইট অ্যাট ফার্ম অ্যান্ড হাউসহোল্ড টাস্ক। বলেন কি? সি নাম্বার, চিলড্রেন্স হবে স্যার। চিলড্রেন্স। আচ্ছা, তারপরে আচ্ছা আরো দু একজন বলেন। আচ্ছা, এখানে আসি। দেখেন এটা খুব মজার একটা প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা, চিলড্রেন কেন আমরা দিচ্ছি? কারণ হলো মেনটা কি বলেন তো? প্লুরাল। মেনটা প্লুরাল। কি? প্লুরাল। উইমেন প্লুরাল, তাহলে তো এরপরে প্লুরাল হবে। আরে চিলড্রেন নিজেই তো প্লুরাল। চিলড্রেনের সিঙ্গুলার ফর্ম তো চাইল্ড। চাইল্ড হলো সিঙ্গুলার ফর্ম, এটা আপনারা জানেন হয়তো। ওই যে চিন্তা করছেন তো, একটা না একটা প্রবলেম তো হবেই। এখানে আসলে আর কোনো, এই যে এখানে অ্যাড ফার্ম, এখানে আসলে কোনো ভুল নাই। এখানে চিলড্রেনে ভুল নাই, ম্যানে ভুল নাই, তো আপনি তো আর ভুল খুঁজে পাচ্ছেন না। এখানে একটু ব্যাপার আছে। ব্যাপারটা হলো এই যে পায়োনিয়ার্স আছে না, এই পায়োনিয়ার্স, আমি আগে অ্যান্সারটা লিখি। এস হবে না, শুধু পায়োনিয়ার হবে। ইন ট্রাইপিক্যাল পায়োনিয়ার সেটেলমেন্টস, দেখেন এই সেটেলমেন্টস দ্বারাই কি হচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে। সেটেলমেন্টস দ্বারাই কি বোঝাচ্ছে? প্লুরাল বোঝাচ্ছে। এখন আমরা এর আগে যেমন ধরেন এই যে কাইন্ডস, কাইন্ডসের সাথে এস বসেছেন, কারণ ম্যানিটা কি বলেন তো? ডিটারমিনার। অলের পরে মেন বসেছেন, কারণ অলটা কি বলেন তো? একটা ডিটারমিনার। পায়োনিয়ার মানে কি? পথপ্রদর্শক না? এ কি কোনো ডিটারমিনার? এ তো নিজেই নাউন। নিজেই নাউন না? একটু ভালো করে চিন্তা করেন। পায়োনিয়ার কি কোনো ডিটারমিনার? ডিটারমিনার মানে কি? কোনগুলা? ম্যানি, অল, মাস, অল, তারপরে দি, এগুলো প্রত্যেকেই কি ডিটারমিনার না? যেগুলো নির্দেশ করে, নির্দেশক। তো পায়োনিয়ার তো নাউন, এটা কি ডিটারমিনার? ডিটারমিনার না। এখন পায়োনিয়ার যদি নাউন হয়, সেটেলমেন্টস এটাও কিন্তু একটা নাউন। সেটেলমেন্টস নাউন আপনি এমনি বুঝতে পারবেন, কারণ কি বলেন তো? নাউন হইলেই তো তার সাথে এস বাই এস প্লুরাল হইতে পারে। অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে এস বাই এস হয়? অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে এস বাই এস হওয়ার সুযোগ আছে, প্লুরাল হওয়ার সুযোগ আছে? নাই। তার মানে সেটেলমেন্টস এখানে কি নাউন, আবার পায়োনিয়ারও নাউন। এবার আমি আপনাকে একটা সবক শেখাই। সেটা হলো আমরা যখন অ্যাডজেক্টিভের ক্লাস করব, তখন দেখবেন যে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন এটা। তো এখন আমি অল্প করে বলে দিই। সেটা হলো যে
দুইটা নাউন আসলে পাশাপাশি বসতে পারে না, অথচ এখানে দুইটা নাউন পাশাপাশি বসছে। পাশাপাশি বসতে পারে না, তারপরেও যদি বসে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইউজেসের ক্ষেত্রে আমরা বসাইতে বাধ্য হই, অর্থাৎ দুইটা নাউন পাশাপাশি অনেক সময় বসতে বাধ্য হয়। দুইটা নাউন যদি পাশাপাশি বসে তবে প্রথম নাউনটা অ্যাজেটিভের কাজ করে। আমি কি কথা বুঝাইতে পারলাম? দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা কিসের কাজ করবে? অ্যাজেটিভের কাজ করবে। তার মানে এই পায়োনিয়ার কি অ্যাজেটিভ না? এইবার আসেন, যদি এখানে অ্যাজেটিভ হয়, সেটেলমেন্টস তো নাউন, অ্যাজেটিভ হয়, অ্যাজেটিভের সাথে কোনো এস বা ইএস যুক্ত করতে পারবেন কোনো অ্যাজেটিভের সাথে? ধরেন একটা অ্যাজেটিভের কথা বলি, কি অনেস্ট, এস বা ইএস যুক্ত করে দেখেন তো, পারবেন? একটা অ্যাজেটিভ হলো গুড, অ্যাজেটিভ এস বা ইএস যুক্ত করবেন? গুডস সেটা তো দ্রব্য, আলাদা হয়ে যায়, আলাদা অর্থ, ও তো আর গুডের সাথে কোনো সম্পর্ক নাই। আমার কথা বুঝতে পারেন নাই কে কে? এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন কে কে তাই বলেন? জি স্যার। সত্যি বুঝছেন? সত্যি বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, কঠিন লাগছে নাকি এটা? না স্যার। কঠিন লাগলে আসলে নাউন থেকে এই ধরনের প্রশ্নগুলোই আসে, আর আপনাকে এটাই শিখতে হবে। ওই যে নর্মালি আমরা সাধারণত নাউনগুলো যেগুলো পড়ি না, ডেসক্রিপটিভ, এগুলো আসলে আপনারা এমনিই পারেন, ওই বাকিগুলো একটু পড়াশোনা করলেই পারা যায়, ওগুলোর জন্য ইয়ে করে লাভ নাই। বাট প্রশ্ন হয় আসলে এই ধরনের প্রশ্ন, ট্রিকি কোশ্চেন হয়, হয়তো পিন পয়েন্টিং এরর আকারে হবে না, অন্য ফরম্যাট হবে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আকারে হবে, কারেকশন আকারে হবে, বিভিন্ন টাইপের হবে, বাট এক্সপ্লেনেশন তো সেম নাকি? এক্সপ্লেনেশন তো আর ভিন্ন না। সো এইগুলো পড়েন, একটু কষ্ট করে করেন, দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। Number 16. Some engineers have predicted that within 20 years automobiles will be make. এটা পারবেন? Will will be be make, made. will be make হয় না, রাইট? Made. Will be made, Made. এটা আসলে ভার্বের নিয়মেই গেছে মূলত। আচ্ছা, নাম্বার 17. The pine tree is probably the more important lumber tree in the world. It's probably the more important lumber tree in the world. বি নাম্বার স্যার। বুঝি নাই বি নাম্বার স্যার। বি। কি, কেন ইয়ে কেন বলেন, বি কেন? Most এটা তো The কম্পারেটিভ মোর most ইম্পর্টেন্ট হবে না, এখানে মোস্ট ইম্পর্টেন্ট Most হবে, মোস্ট important. ইম্পর্টেন্ট হবে স্যার। মোস্ট ইম্পর্টেন্ট কম্পারেটিভ হবে। ফর্ম তো হয় না। দেখেন এটা আমরা ইমাজিনেশনের মাধ্যমে এমনিতেই বুঝতে পারছি, ঠিক আছে? তারপরে একটু বলি, মোর আসলে আমরা কম্পারেটিভ ফর্ম ইউজেসে ব্যবহার করি তো, এবং এটা থাকলে তো তারপরে একটা কম্পারেটিভ ওই যে দেন বসাইতে হয়, সো এগুলো তো নাই, এমনিতে আমরা বুঝতে পারছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট লুম্বার ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা দেখেন, ম্যারি লিওন ফাউন্ডেড Mount Holyoke College, the first permanent institution of higher learning for women in the United States. বলেন কি বসবে? ডি নাম্বার হবে স্যার, উইমেন্স। উইমেন্স, মেন্স বলছেন কেন? উইমেন প্লুরাল হবে, এটা ঠিক আছে, উইমেন, ঠিক আছে। এখন প্লুরাল কেন হবে? আরে একটা মহিলার জন্য ইউনাইটেড স্টেটসে ওই ইনস্টিটিউশন হয়েছে নাকি? সকলের জন্য, সকলের জন্য, সকল মহিলার জন্য বোঝাচ্ছে, তো উইমেন, বুঝতে পারছেন? এবার আসেন, adult humans have more than a trillion cells in their bodies. এ তো আছে, এর নিচে দাগ আছে নাই তো, তাহলে এ ট্রিলিয়ন্স কেন? এ তো সিঙ্গেল ডিটারমিনার না, এটা কি সিঙ্গুলার ডিটারমিনার না? তো সিঙ্গুলার ডিটারমিনারের সাথে আমরা কি বলেছিলাম? সিঙ্গুলার বসাবো, তাহলে ট্রিলিয়ন, এ ট্রিলিয়ন। যদি ট্রু থাকতো, ট্রু থাকলে কি ট্রু ট্রিলিয়ন্স, তাই না? তো সিঙ্গুলার ডিটারমিনারের সাথে সিঙ্গুলার বসাবো। এবার আসেন, এটা ফটো দেখেন, সরি, ফাইটোপ্লাঙ্কটন ইজ ফাউন্ড অনলি ইন দ্য আপার লেয়ার্স অফ দ্য ওশেন হোয়ার সানলাইটস। প্রথমে বলি সানলাইট, ওই যে আমরা কাউন্টেবল আনকাউন্টেবলের চার্ট বললাম না, আনকাউন্টেবল সানলাইট হলো আনকাউন্টেবল নাউন, Uncountable. সানলাইট সব সময় আনকাউন্টেবল নাউন, সো এটার সাথে এস বাই এস হবে না, ঠিক আছে? তবে এটার একটা কাউন্টেবল ফর্ম আছে, জানেন এটা? সানলাইটের
সানলাইটের কাউন্টেবল ফর্ম কি জানেন? সানবিমস, সানবিম বা সানবিমস, বুঝতে পারছেন? ও সানবিম অথবা সানবিম। সানবিমস একই অর্থ, একই, দুইটাই হলো সূর্যরশ্মি, বাট সানলাইট বললে শুধুমাত্র বুঝতে হবে কোনটা, অনলি আনকাউন্টেবল। এই হলো 20টা। এই 20টা, এই যে আমরা যে এক্সপ্লেনেশন গুলো দিলাম, এক্সপ্লেনেশনটা যদি পড়তে পারেন, মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যথেষ্ট পড়াশোনাটা আগায় থাকবে। বুঝতে পারছেন? তো এই 20টা আমরা এখানে ক্লোজ করে দিই। এরপরে হলো আমরা পিন পয়েন্টিং এররে আসি। আচ্ছা, এটা দেখেন এখানে অনেকগুলো প্রবলেম আছে, আসলে প্রায় 120টার মতো আসলে প্রবলেম আছে। এতগুলো তো আজকে আমি পারবো না, আসলে এতগুলো কি পারবো না, মানে এমনি তো আন্দাজে পড়ায় চলে যাওয়ার ইচ্ছা নাই, বুঝায় বুঝায় পড়ানোর ইচ্ছা আছে। তো তো যতটুকু পারে আজকে করব। প্রয়োজন বাদে ঈদের পরে আমাদের নেক্সট যে ক্লাস থাকবে, ওই ক্লাসে শুরু থেকেই নাউনের এটা শেষ করে তারপরে পরবর্তী ক্লাসের টপিকে যাব আর কি। বুঝতে পারছেন? কারণ এখানে আমি চাই একদম আপনাদের সাথে এটা শেষ করে দিতে। আচ্ছা, তো আমরা কোনো ভূমিকা না টানি, কারণ আমরা তো নাউনের প্রবলেমগুলো ফেস করছি, তারপর আমরা কি রুলস করছি, তাই না? অর্থাৎ আমাদের যে প্রবলেমগুলো আমাদের এক্সামে আসবে, সেই প্রবলেমগুলো আমরা ফেস করছি এবং এখান থেকেই প্রয়োজনীয় যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আমরা পড়ে ফেলছি। অর্থাৎ আমাদের যে হিউজ পড়াশোনা করে তো লাভ নাই, লাভ আছে এক্সামে টেকার জন্য, মানে প্রিলিমিনারি ক্র্যাক করার জন্য। আসলে মানে আপনি কতটুকু পড়বেন এটা কোনোভাবেই গুরুত্বপূর্ণ না, বরঞ্চ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো বাদ দিয়ে দিবেন। এই বাদ দেওয়ার কৌশলগুলো শিখতে হবে। এই বাদ দেওয়ার কৌশল শিখলেই দেখবেন যে আপনি যে কোনো প্রিলিমিনারি ক্র্যাক করে যাচ্ছেন, প্রিলিমিনারি নিয়ে অন্তত আপনার কোনো প্রবলেম হচ্ছে না। তো এটা শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে না, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই সত্য। মানে আপনার এত এত বেশি পড়াশোনা আছে, এত করে তো লাভ নাই। আপনি এখানে স্পেসিফিক কোনো সাবজেক্টে পিএইচডি করতে আসেন নাই, বা এটা কোনো জ্ঞানমূলক পড়াশোনাও না। এটা একটা চাকরির পরীক্ষা। ওই চাকরির প্রথম ধাপটা হলো কি প্রিলিমিনারি। সো প্রিলিমিনারি আপনি পাশ করার জন্য যতটুকু পড়া লাগবে আমরা ততটুকু পড়বো, কিন্তু বুঝে বুঝে পড়বো। ওকে, প্রথম প্রবলেমটা আসি। বলছে ইন ইটস সি ল্যাব প্রোগ্রাম দ্য ইউএস নেভি হ্যাজ স্টাডিড দ্য পসিবল, দেখেন খুব মজার একটা ইয়ে, পসিবল অফ হ্যাভিং পিপুল লাইভ বেনেথ দ্য ওশান। এই বেনেথ মানে হলো নিচে, অর্থাৎ এইটা একটা প্রিপজিশন, একটু শিখে রাখেন। এই যে বেনেথ আছে না, এই বেনেথের আপনি ধরেন ইয়ে বিলো লিখতে পারেন, ডাউন লিখতে পারেন, মানে এটার বিকল্প প্রিপজিশনগুলো আপনি এভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, তো বলছে ইন ইট সি ল্যাব প্রোগ্রাম। দেখেন এখানে নিচে একটা বাংলা বাক্যের অর্থ দেয়া আছে। আসলে এত কিছু আপনার দরকার নাই, ঠিক আছে, এত কিছু আপনার আসলে দরকার নাই। আচ্ছা, এখন আসেন, এই যে এইটা দেখেন, এখানে দা পসিবল অফ হ্যাভিং আছে না, এই এই দিটা কি বলেন তো? দিটা কি? ডিটারমিনার। দিটা হলো একটা ডিটারমিনার, এবং এইটা কি প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন। সো এখানে আপনাকে নাউন ইউজ করতে হবে। এখানে আপনাকে কি ইউজ করতে হবে? নাউন ইউজ করতে হবে। তো নাউন, পসিবলের নাউনটা কি? পসিবিলিটি। পসিবলের নাউনটা কি? পসিবিলিটি, তাই না? তো এইটার হলো নাউন ফর্মটা আমাদেরকে বসাতে হবে, পসিবিলিটি। ক্লিয়ার? এখন এই জায়গায় আমি একটু আপনাদেরকে একটা রুলস শিখাই দিব। এই রুলসটার একটা ইউনিকনেস আছে, এটা আপনার অনেক জায়গায় কাজে করবে। এই রুলসটা আমার সাথে সাথে আপনারা লিখে ফেলেন। লেখেন দি প্লাস প্রিপজিশন, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আসলে অফ বসে, আমি প্রিপজিশনেই লিখলাম, প্রিপজিশন। বেশিরভাগ ক্ষেত্রে অফ বসে আসলে মূলত। এর মাঝখানে যেটা হয় সেটা হলো মূলত নাউন। এর মাঝখানে যেটা হয় সেটাকে আমরা কি বলবো? কোন পার্টস অফ স্পিচ বলবো? নাউন বলবো। ক্লিয়ার? এখন এটার সাথে আরো একটা মজার একটা জিনিস আছে, একই সাথে শিখে রাখেন। সেটা হলো যদি এরকম থাকে দি প্লাস অফ, মানে প্রিপজিশন আর কি,
এর মাঝখানে আরো কিছু থাকতে পারে, মানে মাঝখানে কি বসবে, নাউন বসবে। এখন আমি ধরেন একটা এক্সাম্পল লিখলাম, সেটা হলো দি রিডিং, অর্থটা যাই হোক না কেন, আমি অর্থের দিকে যাচ্ছি না। দ্য রিডিং অফ। এখন আপনি তো চোখ বন্ধ করে এটা কি কি বলে দিতে পারবেন বলেন তো? এটা নাউন, কারণ আপনাকে তো বললামই যে দি প্লাস প্রিপজিশন এর মাঝখানে যেটা বসে সেটা কি বসবে, নাউন বসবে। তো এখন এই যে দ্য রিডিং অফ, তার মানে এটা নাউন। এখন এই রিডিংটাকে আরো একটা এইরকম যদি প্যাটার্ন হয়, তাহলে এইটার আরো একটা নাম আপনি ব্যবহার করতে পারবেন। সেই নামটা হলো ভার্বাল নাউন। ভার্বাল নাউন লিখে রাখেন, ভার্বাল নাউন। মনে থাকবে, এই একটা শিখতে যে দেখেন অনেক কিছু শেখার আছে। মানে আমরা যদি এক্সপ্লেনেশন এইভাবে পড়ি, তাহলে আমাদের দেখবেন যে নাউন একদম পানি হয়ে যাবে। প্রত্যেকটা এক্সাম্পল আমাদের দেখবেন যে তারপরে আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করবেন যে আসলে তো আমি পারি। সহজগুলো তো এমনি পারবেন, কঠিনগুলোর ক্ষেত্রে বলছি যে আমরা পারি। দেখেন নাম্বার 2 বলছে lumber from redwoods is in great demand because of its straight grain, attractive color and durable. দেখেন প্রথমে বলি lumber মানে কি। লাম্বার বলতে তক্তা। ওই যে দেখেন এক্সাম্পল গুলো, এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে। সেটা হলো কি, লাম্বার বলতে করাত দিয়ে কাটা যে তক্তা। রেডউড এক ধরনের গাছ, রেডউড গাছ। গ্রেন বলতে কি, ওই যে কাঠের বা কাঠের বা তক্তার গায়ে যে আঁশের যে বিন্যাস থাকে সেটাকে আমরা গ্রেন বলতে পারি। আসলে দেখেন এই অর্থগুলো জানলে তো ভালো। তো এখানে যে প্রবলেম সেটা হলো যে স্ট্রেট গ্রেইন, অ্যাট্রাকটিভ কালার অ্যান্ড ডিউরেবল। এই ডিউরেবলটা কি বলেন তো? এই ডিউরেবল এখানে কি বসবে? কালারটা কি নাউন না? নাউন, এটাও নাউন হবে। তাহলে এটাও নাউন হবে। এটার নাউন হলো ডিউরেবিলিটি। এটা নাউন হলো ডিউরেবিলিটি, লিখে রাখেন। দেখেন একদম বেসিক জিনিস, আমরা যদি এটা নাউন জানি তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। ডিউরেবিলিটি। নাম্বার 3, the architect must be both a scientist and an artistic. The architect must be both a scientist and an artistic. দেখেন ছোট্ট একটা এক্সাম্পল, দেখি আমরা এটা পারি কিনা। বলেন কে পারেন এটা? আর্টিস্ট হবে। বুঝি নাই। আর্টিস্ট হবে, কারণ এখানে এন দ্বারা দুটো নাউন যুক্ত আছে। আর্টিস্ট হবে স্যার, শেষেরটা। আর্টিস্ট হবে। আর্টিস্টিকটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ সো। অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের আলটিমেটলি হবে কি, নাউন বসবে। সায়েন্টিস্ট তো নাউন, তার মানে এখানে নাউন বসবে। অ্যান আর্টিস্ট লিখে ফেলেন, অ্যান আর্টিস্ট। অ্যান আর্টিস্ট। এবার আসেন নাম্বার 4, দ্য নিউজ অফ মুসা ইব্রাহিমস অ্যাসেন্ট টু মাউন্ট এভারেস্ট ব্রট প্রাউড অ্যান্ড জয় ফর অল বাংলাদেশিস। বলেন কি হবে? অল বাংলাদেশিস কি হবে? অল বাংলাদেশি। আচ্ছা, এখানে সব থেকে মজার যে বিষয় জয়, এই জয়টা কি নাউন না? তাহলে তার আগেরটাও তো, প্রাউড তো নাউন হবে। প্রাউড তো নাউন না রে ভাই, প্রাউড কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন ফর্ম কি? প্রাইড। প্রাইড হলো তার নাউন ফর্ম, প্রাইড অ্যান্ড জয়। বুঝতে পারছেন? প্রাউড অ্যান্ড জয় না, জয়টা হলো নাউন, তাহলে প্রাইড হলো নাউন। অল বাংলাদেশিস ঠিকই তো আছে, এটা এখানে সমস্যা নেই। বুঝতে পারছেন? নাম্বার 5 নাম্বার, জন ক্রো ক্যানসমস পোয়েট্রি রিফ্লেক্টস উইথ sophisticated wit and irony the popular thematic of southern decadence. বলেন কি হবে? দেখেন বলছে যে জন ক্রাউনি ক্যানসমস পোয়েট্রি রিফ্লেক্টস
ভার্ব ঠিক আছে। উইথ সফিস্টিকেটেড উইট অ্যান্ড আইরনি দ্য পপুলার থিম। পপুলার থিমেটিক হবে, থিমেটিক তো অ্যাজেটিভ। পপুলার কি থিম, পপুলার নিজেই তো অ্যাজেটিভ, পপুলার নিজেই অ্যাজেটিভ না। সো এরপরে কি বসবে, অ্যাজেটিভের পরে কি বসে, নাউন। অ্যাজেটিভের পরে আমরা কি বসাই, নাউন বসাই। তাহলে অ্যাজেটিভ প্লাস নাউন লিখে রাখেন, বক্স করে ফেলেন। অ্যাজেটিভ প্লাস নাউন বক্স করে ফেলেন। থিম মনে থাকবে। নাম্বার 6, থমাস জেফারসন ওয়াজ এ ভায়োলিনিস্ট, এ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, অ্যান আর্কিটেক্ট অ্যান্ড এ স্কলারলি। পারবেন এটা, প্যারালালিজমই বসবে। অ্যান আর্কিটেক্ট বসাইছেন, অ্যান্ড এ স্কলার বসবে না। জি স্যার। এটা এটা কি নাউন বসবে না, তার মানে কি স্কলার। আমরা আজকে এই নোটসের 10টা করব, কারণ রাত হয়ে যাচ্ছে, আপনাদের আর ধৈর্য থাকবে না, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সো এইভাবে করার দরকার নেই। আমরা পরবর্তী ঈদের পরে যে পরবর্তী ক্লাস থাকবে তখন ওইটার সাথে একদম একদিনে বসে শুধুমাত্র এইটাই করাবো সলিউশন। বুঝতে পারছেন? মানে আজকে যে প্রথমে যে আমরা যে ব্রিফগুলো দিলাম, সেদিন আর ব্রিফ দিব না, সেদিন সরাসরি 11 নম্বর থেকে শুরু করব। বুঝছেন বিষয়টা? এটা আপনারা মনে রাখবেন, আমার তো মনে থাকবে, আপনারা মনে রাখবেন যে ঠিক ওই নেক্সট ক্লাসটায় 11 নম্বর থেকে শুরু করে একদম কত 110টা মনে আছে, ইনশাল্লাহ শেষ করে দিব, 2 ঘন্টা ধরে একদম শেষ করে দিব। নাম্বার 7, 7 নম্বর আসেন। দেখেন এটা আইবিএর এমবিএ তে এই প্রশ্নটা এসেছিল। দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কোয়াড ওয়াজ এ, দেখেন, sophomore, one of the last year's freshman team, a player of great intelligence and above all endurance। দেখেন তাহলে এখানে প্রথম আপনাকে কয়েকটা অর্থ জানতে হবে। স্কোয়াড মানে জানেন তো। দেখেন সফোমোর শব্দের অর্থ হলো ভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর ফ্রেশম্যান বলতে ওই যে ফ্রেশার বলি না আমরা, ফার্স্ট ইয়ারের যে ফ্রেশার সেটা। সো এখন আমার এখানে ভুলটা কোথায়, এখানে ভুলটা কোথায়, খুব মনোযোগ দিয়ে। আচ্ছা প্রথম কথা, ফ্রেশ, ফ্রেশম্যান, ফ্রেশম্যান মানে কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না, ভার্সিটির ফার্স্ট ইয়ার ছাত্র না। ফ্রেশ মেন বলতে কোনো ওয়ার্ড নাই, কারণ ফ্রেশ বা ফ্রেশার, ফ্রেশার আমরা কাদেরকে বলি, ফার্স্ট ইয়ারের প্রথমেই। সো এখানে ফ্রেশ মেন হওয়ার সুযোগ নাই। এখানে কি হবে বলেন তো, ফ্রেশ ম্যান। শিখে রাখেন এটা, এই ওয়ার্ডটা আপনাদের কাছে হয়তো আনকমন ওয়ার্ড। এই যে কয়েকদিন আগে যে এডিতে, এনএসআর এডিতে পরীক্ষা হলো, আইবিএ প্রশ্ন করছে না, দেখছেন অনেকেরই মাথার উপর দিকেছে। আসলে মাথার উপর দিয়ে কিছু নাই, আপনি প্রশ্নের কোয়ালিটিটা বুঝতে হবে। আইবি আপনাকে একদম মানে সেই কোয়ালিটিটা টেস্ট করবে। আরেকটা নাম্বার আসেন। In a hollow tree with no open to the outside, decaying wood gradually falls to bottom of the trunk। প্রথমে আসেন, হলো শব্দের অর্থ কি, ফাঁকা জায়গা বা ওই যে মানে যে ছিদ্র থাকে, ওইটা গাছের মধ্যে যে ছিদ্র থাকে। ডিকেইং উড বলতে কি, ডিকেইং বলতে কি ডিমিনিশ করে, রিডিউস করে, অর্থাৎ পচনশীল যে কাঠ। ট্রাঙ্ক মানে কি বৃক্ষকাণ্ড বা গাছের গুড়ি, ট্রাঙ্ক বলতে গাছের গুড়ি বলেন। তো বলছে ইন এ হলো ট্রি উইথ নো ওপেন, বলেন কি হবে। আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি, এই নোটা কি বলেন তো। নো, নো একটা ডিটারমিনার কিন্তু, এবং নোর পরে একটু শিখে রাখেন, নো নো প্লাস নাউন ওপেনিং, বসে। আগে এইটুকু শিখেন, নো প্লাস নাউন বসে আর নট প্লাস অ্যাডজেক্টিভ বসে, লেখেন তো এটা। সো আমরা সাধারণত ভার্বকে নাউন বানাই কিভাবে, জিরান্ড করে দিই না, আইএনজি করে দিই না। নর্মালি আমরা কি করি, কোনো ভার্বকে যদি আমরা নাউন বানাইতে হয় তাহলে কি বানাই দিই, জিরান্ড বানাই দিই না। তাহলে এখানে নো ওপেনিং, কেন ওপেনিং হলো বুঝতে পারছেন, কারণ নোর পরে নাউন বসে। এইভাবে ব্যাখ্যাগুলো করবেন যে এখানে নো ওপেনিং, অনেকেই ওই যে বললাম তো কমন সেন্সে বলতে পারেন যে আসলে এখানে তো শুনতে নো ওপেনিংটাই ভালো হচ্ছে, সুইটেবল মনে হচ্ছে। এটা তার ইমাজিনেশন পাওয়ার, এটা ভালো দিক। কিন্তু সাথে সাথে আপনাকে এই ব্যাখ্যাটাও জানতে হবে যে আসলে এখানে ওপেনিং বসছে কারণ এখানে নাউন দরকার, কারণ নো আছে, নোর পরে আমরা নাউন বসাবো, আর নট থাকলে তারপরে অ্যাজেটিভ বসাবো, লিখে রাখবেন। নাম্বার 9, দ্য রেভেন্স ব্ল্যাক কালার
mournful croak and it is bold have made it an object of দেখেন সুপারজিশন অ্যান্ড লিজেন্ড। এটাও আইবিএতে একটা পরীক্ষা, আইবিএর একটা পরীক্ষায় আসছিল কোনো একটা প্রাইভেট ব্যাংকে এই বছর দুয়েকের মধ্যে। তো দেখেন এই প্রশ্নগুলো বুঝতে পারলে কিন্তু আপনার কাছে কোনো ব্যাপারই না আনসার দেওয়া। দ্য রেভেন্স ব্ল্যাক কালার, বলেন কি হবে এটা? দ্য রেভেন্স ব্ল্যাক কালার mournful croak and it is bold have made it an object of superposition and legend, তাই না? এখন বলছে দ্য রেভেন্স ব্ল্যাক কালার mournful croak, দেখেন এই ভার্বটা কোনটা? হ্যাভ মেড। এই হ্যাভ মেড এই অংশটুকু কি ভার্ব না? তার আগে দেখেন ব্ল্যাক কালার, mournful croak, এইগুলো কি একটা ফ্রেজ? ফ্রেজ তো বটেই, এবং আমরা বলতে পারি আসলে নাউন ফ্রেজ। তো এখানে আপনি আবার এইগুলো ফ্রেজ, তাহলে এখানে আপনি কেন ক্লজ বসাচ্ছেন? প্যারালালিজম হবে, তো প্যারালালিজম ফলো করবে। এটা যদি নাউন ফ্রেজ হয় তার মানে এখানেও ফ্রেজ বসবে, তার মানে আপনি সরাসরি এখানে কি একটা নাউন বসাইতে পারেন, সেটা কি বোল্ডনেস। বোল্ডনেস, ইট ইজ বোল্ড বলার বদলে যদি আমি বোল্ডনেস বলি তাহলে আমরা ফ্রেজ হইলো এবং নাউনও হইলো। বুঝতে পারছেন বিষয়টা? এটা বুঝেন নাই কে কে? প্যারালালিজমের একটা শর্ত আছে, সেটা হলো যে আপনি একই টাইপের জিনিসগুলো যদি হয় তাহলে আপনাকে ওই একই টাইপের সিকোয়েন্সে বসাইতে হবে, এটাকেই বলে প্যারালালিজম। সো আপনি এখানে বসাইছেন ফ্রেজ। ফ্রেজ মানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস। এটা একটা ফ্রেজ, তাহলে এখানে আপনি ক্লজ কেন বসাইলেন? এখানে তো ফ্রেজ বসাইতে হবে, তো ফ্রেজ বলতে আমরা বোল্ডনেস বসাই দিলাম, তাহলে হয়ে গেল। আমরা আজকের জন্য লাস্ট ওয়ান করব, নাম্বার 10, 10 নাম্বার। The ease with which abalone can be collected from the jungle has almost resulted in its extinct. বলছে the ease with, ইজ বলতে আসলে সহজলভ্যতা বোঝায়। উইচ, দেখেন অ্যাবালন ক্যান বি কালেক্টেড, দেখেন জঙ্গল থেকে অ্যাবালন সংগ্রহ করার যে প্রক্রিয়া, এটা হলো সহজ প্রক্রিয়া, সহজ। এই সহজের কারণেই এই এই জিনিসটা কি হয়েছে বলেন তো? বিলুপ্তির কারণ হয়েছে। তাহলে বিলুপ্তি মানে কি? ইন ইটস এক্সটিংশন, একটা নাউন বসবে তো। এটা নাউন কি বলেন তো? এক্সটিংশন। এক্সটিংশন, এইটা হলো নাউন হবে, এক্সটিংশন। বুঝতে পারছেন বিষয়টা? কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এখানে কারোর প্রশ্ন থাকলে করতে পারেন। এখানে আমরা নিয়ম অনুসারে আমাদের নাউন বসানোর দরকার, আর এক্সটিংক্টের নাউন ফর্ম হলো এক্সটিংশন। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ক্লাসের। আমরা ঈদের পরে বললাম তো আমি যে ক্লাসটা আপনাদের জন্য, যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আমি এভাবে ইয়েটা ডিরেকশনটা দিয়ে রাখবো, আপনার পরবর্তী ক্লাসটা যাতে একদম ঠিক এখান থেকে শুরু করতে পারে, 11 নম্বর থেকে শুরু করতে পারি, করে একদম এই পিডিএফ এর সম্পূর্ণ অংশগুলো আমরা একদম ইনশাল্লাহ একটা ক্লাসে শেষ করে দেবো। 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই লাগুক, একবারে শেষ করে ফেলবো। বুঝতে পারছেন বিষয়টা? তো এই আজকে আমরা যে নোটগুলো পড়াইলাম, অর্থাৎ আমি একটা লেকচার নোট দিব আপনাদেরকে, আর এই যে আপনার এই যে 20টা যে সলিউশন করলাম, এই সলিউশন সহ আপনাদেরকে নোটটা দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা গ্রুপে পেয়ে যাবেন এটা। বুঝতে পারছেন বিষয়টা? তো সবাই ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, পড়াশোনা করেন, ভালো থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবার জন্য দোয়া থাকলো, সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।